আচ্ছা, দেখো স্লাইড দেখতে পারতেছো কিনা? জি স্যার। হুম। আর শোনো, সবাই কিন্তু একটু অ্যাটেন্টিভ থাকবা। ওই মাঝে মধ্যে কিন্তু রোল ধরে ধরে দু একজনকে তো একটা কোশ্চেন করবো। ঠিক আছে? কেউ ঘুমায় যান। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। সো লাস্ট ক্লাসে আমরা তোমাদের রেকটিফায়ার পার্টটা শেষ করছিলাম। ঠিক আছে? সো আজকে আমরা এসি টু এসি কনভার্টার বা এসি ভোল্টেজ কন্ট্রোলার এই টপিকটা আর কি শুরু করতেছি। টপিকটা ছোট। সো আশা করি আজকে মোটামুটি থিওরি এবং ম্যাথ দুটাই কাভার হয়ে যাবে, হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। ঠিক আছে? সো তাহলে প্রথম কোশ্চেন কি, যে আমাদের এসি ভোল্টেজ কন্ট্রোলার জিনিসটা আসলে কি? সো যেটা অলরেডি বললাম, যে এসি ভোল্টেজ কন্ট্রোলার হচ্ছে এক ধরনের এসি টু এসি কনভার্টার। এসি টু এসি কনভার্টার মানে কি, যে আমাদের যেহেতু কখনো এসির ভোল্টেজ লেভেলটাকে টিউন করতে হয়, ওই ক্ষেত্রে আমরা কি করব, এসি ভোল্টেজ কন্ট্রোলার ইউজ করব। তো এখন এগুলোর অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি আছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল হিটিং, অনলোড ট্রান্সফরমারের কানেকশন চেঞ্জিং, এরপর লাইট কন্ট্রোল, স্পিড কন্ট্রোল, এই টাইপের জিনিসগুলোতে এসি ভোল্টেজ কন্ট্রোলার ইউজ করা যায়। যেমন স্পিড কন্ট্রোলার যদি সহজ একটা উদাহরণ দিই, যেমন আমরা বাসাবাড়িতে রেগুলেটর ইউজ করি, তাই না? সো আমরা যদি রেগুলেটরের মাধ্যমে আমরা যদি একটা এসি ভোল্টেজ কন্ট্রোলার ডিজাইন করি, তাহলে কিন্তু আমাদের ফ্যানের মধ্যে যে মোটরটা আছে, ওই মোটরের কিন্তু স্পিড কন্ট্রোল করা যাবে। কারণ আমরা জানি কি, যে আমাদের যে ইন্ডাকশন মোটর আছে ওটার সাপ্লাই ভোল্টেজের ম্যাগনিটিউড কত, ওটার উপর কিন্তু ডিপেন্ড করে যে মোটরটা কত দ্রুত ঘুরবে, অর্থাৎ স্পিডটা কেমন হবে। সো আমি যদি একটা এসি ভোল্টেজ কন্ট্রোলার দিয়ে ভোল্টেজটা যদি মোটরে বাড়ায় দিই, তাহলে কি, মোটরটা একটু জোরে ঘুরবে, স্পিড বাড়বে। আর যদি কমায় দিই, তাহলে কি, মোটরের স্পিডটা কমে যাবে, অর্থাৎ কি ফ্যানটা একটু স্লোলি ঘুরবে। সো এরকম অনেক ইন্ডাস্ট্রিয়ালের মধ্যেও অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে আর কি। সো মেনলি আমরা যেটা করব, যে যেখানে যেখানে এসি ভোল্টেজটা টিউন করা প্রয়োজন, সেসব জায়গায় এসি ভোল্টেজ কন্ট্রোলারটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি যে কয় ধরনের এসি ভোল্টেজ কন্ট্রোলার আসলে হয়ে থাকে। তো প্রথমত ব্রডলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেখো অন অফ কন্ট্রোল, এবং আরেকটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোল। ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোলের মধ্যেও আবার ব্রডলি দুটো ভাগ আছে। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ কন্ট্রোলার, এবং আরেকটা হচ্ছে থ্রি ফেজ কন্ট্রোলার। সিঙ্গেল ফেজের মধ্যেও আবার দেখো দুটো ভাগ আছে। একটা হচ্ছে ইউনিডিরেকশনাল, আর একটা হচ্ছে বাই ডিরেকশনাল। এবং থ্রি ফেজের মধ্যেও সেম ধরনেরই আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইউনিডিরেকশনাল, একটা বাই ডিরেকশনাল। সো ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোল সিঙ্গেল ফেজও হইতে পারে, থ্রি ফেজও হইতে পারে, এবং দুটার জন্যই ইউনিডিরেকশনালও হইতে পারে এবং বাই ডিরেকশনালও হইতে পারে। ঠিক আছে? সো এগুলোর মধ্যে আমরা মোটামুটি যে জিনিসগুলো নিয়ে মেইনলি পড়বো, সেটা হচ্ছে অন অফ কন্ট্রোলটা আমরা পড়বো, এবং ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোলের মধ্যে এসে আমরা ইউনিডিরেকশনালটাও পড়ে ফেলবো, বাই ডিরেকশনালটাও পড়ে ফেলবো। এবং থ্রি ফেজ কন্ট্রোলারটা আপাতত আমাদের লাগবে না আর কি, এটা একটু কমপ্লেক্স বেশি। ঠিক আছে? So আমরা অন অফ কন্ট্রোল এবং ফেজ অ্যাঙ্গেলের মধ্যে এই দুই টাইপ, অর্থাৎ টোটাল 3 টাইপের জন্য দেখব। তো যেটা বললাম, যে প্রথমত আমরা অন অফ কন্ট্রোলটা দেখব। আসলে অন অফ কন্ট্রোল এসি ভোল্টেজ কন্ট্রোলারে যেটা করা হয়, যে একটা পার্টিকুলার সময় পর্যন্ত আমরা থাইরিস্টর গুলাকে অন রাখবো, এবং পার্টিকুলার সময়ে থাইরিস্টর গুলাকে অফ রাখবো। এই জন্য এটাকে আমরা অন অফ বলতেছি, যে কিছু সাইকেল এটা অন থাকবে, কিছু সাইকেল এটা অফ থাকবে। যেমন এই আউটপুট ভোল্টেজের গ্রাফ হচ্ছে এইটা, এটা যদি খেয়াল করো, প্রথম কিন্তু 0 থেকে শুরু করে 4 পাই পর্যন্ত কিন্তু আউটপুট পাওয়া যাচ্ছে। আবার কিন্তু 2 পাই অ্যাঙ্গেলে কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ নেই। আবার কিন্তু 2 পাই অ্যাঙ্গেল বা তার চেয়ে বেশি 4 পাই অ্যাঙ্গেল পর্যন্ত কি আউটপুটটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা যদি সার্কিটটাকে এমন ভাবে কন্ট্রোল করি, যে কিছু সাইকেল আউটপুট পাওয়া যাবে, কিছু সাইকেল আউটপুট অফ থাকবে, এরপরে আবার আউটপুটটা রিপিট হওয়া শুরু হবে, এই টাইপের আমরা কন্ট্রোলকে কি বলতেছি, অন অফ কন্ট্রোল বলতেছি। এখন এটা কাজ করে আসলে কেমনে? তো এখানে দেখো ড্র করা আছে, অমনে বললে হয়তো বুঝতে পারবে না, আমি আলাদা পেজে আর কি আলাদাভাবে একটু ড্র করতেছি, তোমাদের জন্য একটু বুঝতে ইজি হবে। আচ্ছা। আচ্ছা, এখানে গ্রাফগুলো আমার সাথে সাথে আঁকাও, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে ইজি হবে। ঠিক আছে?
আচ্ছা, তো প্রথমত আসো, যে প্রথম যে আমরা গ্রাফটা নিব, এই গ্রাফটা নিব অবশ্যই কি আমাদের ইনপুট ভোল্টেজের জন্য। এই যে যেটাকে আমরা কি বলতেছি এখানে, ভিএস। সো ইনপুট যে এসি ভোল্টেজ ওটা আমরা এখানে আঁকায় ফেলবো প্রথমে। সো যেহেতু কি এটা একটা এসি সিগন্যাল, সো কি সাইনোসয়েডাল গ্রাফ দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করা যাবে। সো মনে করো এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে। আহ, এরপরে এখানে আমাদের কি কি প্রয়োজন হবে, যদি আমাদের এই সার্কিটের কনফিগারেশনটা দেখো, এখানে থাইরিস্টর কয়টা আছে দেখো তো। দুটা থাইরিস্টর। এই যে দেখো, S1 একটা থাইরিস্টর আছে এবং S2 একটা থাইরিস্টর আছে। এবং দুটো থাইরিস্টর কিন্তু অ্যান্টি প্যারালাল অবস্থায় আছে। অর্থাৎ একটা ডিরেকশন যেদিকে আর একটা ডিরেকশন কি উল্টা দিকে, তাই না? এটাকে আমরা কি বলি, অ্যান্টি প্যারালাল অবস্থায় আছে। তার মানে এখানে আমাদের ফায়ার করতে হবে কাদেরকে, কখনো কখনো আমার একেও ফায়ার করতে হবে, কখনো কখনো আমার একেও ফায়ার করতে হবে। এন্ড কথা হচ্ছে, একে কখন ফায়ার করব এবং একে কখন ফায়ার করব, তারা তো বোঝো কিনা। কোশ্চেনটা আর একটু সহজ করে দিই তোমাদের জন্য, যে এ থাইরিস্টরকে কি আমরা পজিটিভ হাফ সাইকেলে ফায়ার করব নাকি নেগেটিভ হাফ সাইকেলে ফায়ার করব, কেউ একটু বলো তো দেখি। স্যার উপরেরটা পজিটিভ, পজিটিভ। পজিটিভ হাফ সাইকেলে পজিটিভ হাফ ওটাকে সাইকেলে স্যার। ফায়ার করতে হবে। গুড। তাহলে দেখো আমরা ওইভাবে আর কি ফায়ারিং বলে একটু ইয়া করে নিই। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো ফায়ারিং সিগন্যাল গুলা দিয়ে দিই। তো আমাদের দুটা থাইরিস্টর, তাই না? এই যে S1 যেটা আছে, S1 এর মনে করো গেটের ভোল্টেজ কে কে আমরা ওই যে VG কে 1 বলে দিলাম। আর যেটা সুইচ টু বা থাইরিস্টর 2, এটার গেটের যে ফায়ারিং পালস দিব ওটাকে এরকম বলে দিলাম। তাহলে তোমরা যেটা বললা যে এটাকে কি করতে হবে, পজিটিভ হাফ সাইকেলে ফায়ারিং করতে হবে। সো এই ক্ষেত্রে মনে করো ফায়ারিংটা আমি একদম জিরো অ্যাঙ্গেলে করে দিলাম। জিরো অ্যাঙ্গেলে ফায়ারিং মানে কি, যে যখন একদম ইনিশিয়াল পয়েন্ট, এখানে মনে করো থাইরিস্টর 1কে আমি এভাবে ফায়ার করলাম। আবার তাহলে কখন ফায়ার করব, আবার যখন পজিটিভ হাফ সাইকেল আসবে, তাই না? এই যে এই নেগেটিভ হাফ সাইকেলে তো আমরা একে ফায়ার করতেছি না। সো এখানে একবার ফায়ার করলাম, আবার পজিটিভ কোথায় শুরু, এখানে এসে, তাই না? সো এখানে এসে আর একবার ফায়ার করলাম। ঠিক আছে। তাহলে এখন থাইরিস্টর 2কে আমরা কখন ফায়ার করব, স্যার নেগেটিভ নেগেটিভ হাফ সাইকেলে। নেগেটিভ হাফ সাইকেলে। ঠিক আছে, কারণ পজিটিভ হাফ সাইকেলে যখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তখন কিন্তু এটা কি ফরওয়ার্ড বায়াস। যারা ফরওয়ার্ড বায়াস হয়ে আছে তাদেরকে ফায়ার করতে হবে, এটা হচ্ছে কথা। যারা রিভার্স বায়াস হয়ে আছে তাদের তো ফায়ার করে লাভ নেই, তারা তো কখনো অন হবে না। ঠিক আছে। এবং নেগেটিভ হাফ সাইকেলে কি এখানে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে, তাই না? কারেন্টের ডিরেকশনটা তো এইরকম। তা আমরা যেহেতু থাইরিস্টর 2টা কি এখানে ফরওয়ার্ড বায়াস আসবে, এই জন্য ওটাকে আমার কি ফায়ার করতে হবে। সো দেখো এখানে একটা নেগেটিভ হাফ সাইকেল শুরু হচ্ছে না। সো এখানে এসে আমরা কি করলাম, জাস্ট প্রথম অ্যাঙ্গেলেই জিরো অ্যাঙ্গেলে এসে আমরা একে একবার ফায়ার করে দিলাম এবং এই যে এই পয়েন্টে এসে একে একবার ফায়ার করে দিলাম। এরপরে মনে করো আমরা আউটপুট ভোল্টেজের গ্রাফটা ড্র করি এবং আউটপুট কারেন্টের গ্রাফটা ড্র করি, দেখি কেমন আসে। আচ্ছা, তাহলে আউটপুট ভোল্টেজের গ্রাফটা কেমন হবে একটু বোঝার চেষ্টা করো। যখন পজিটিভ হাফ সাইকেল, ঠিক আছে, যখন এই যে এই পোর্শনটুকু, তখন কোন থাইরিস্টরটা এখানে অন থাকবে, এই যে এই থাইরিস্টর। তো এই থাইরিস্টর যদি অন থাকে তাহলে কি সার্কিটটা শর্ট হয়ে গেল, মানে এ তো অন হয়ে গেল। আর এই থাইরিস্টর কি ওপেন হয়ে থাকবে, তাই না, রিভার্স বায়াস অবস্থায়। সো এখানে কি ওপেন হয়ে আছে। তাহলে আউটপুট ইকুয়ালস টু কি হয়ে যাবে দেখো তো, স্যার আউটপুট ইকুয়ালস টু ইনপুট। ইনপুট ভিএস হয়ে যাচ্ছে, তাই না? কারণ এই যে এখানে ওপেন হয়ে আছে এবং এখানে শর্ট হয়ে আছে, তাহলে কি সিম্পল একটা জাস্ট এইরকম একটা সার্কিট। তাহলে আউটপুট ইকুয়ালস টু ইনপুট, তাহলে ওই জায়গাতে আমাদের গ্রাফটা তাহলে দেখতে কেমন হবে, জাস্ট এই যে ইনপুটটা যেমন ছিল। ঠিক আছে। এখন আসো এই যে এই সাইকেলে, এই সাইকেলে এসে কি হচ্ছে, আসলে কারেন্টের ডিরেকশনটা তো চেঞ্জ হয়ে গেল। কারেন্টের ডিরেকশনটা যদি চেঞ্জ হয়, এখন তাহলে কি হচ্ছে, এ কিন্তু রিভার্স ব্যাস, এ এখন অফ হয়ে গেল। কিন্তু এ কিন্তু আমরা কি ট্রিগার করে দিছি না এখানে, যেহেতু ট্রিগার করে দিছি এ কি হয়ে গেল, অন হয়ে গেল। অন হয়ে গেলে এটা কি শর্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো, আউটপুট ইকুয়ালস টু আবার ইনপুট পাইতেছি। দেখো এটা বুঝলা কিনা। আচ্ছা, আমার ফোন কল আসছে, 1 মিনিট একটু ওয়েট করো।
হ্যাঁ, হ্যালো, শুনতেছো? জি স্যার। হুম। তাহলে যেটা বলতেছিলাম, দেখো প্রথম 2 পাই অ্যাঙ্গেল তো বুঝতে পারলাম যে পজিটিভ হাফ সাইকেল, এই যে আমরা প্রথম সুইচটাকে ফায়ার করলাম তাহলে কি পাওয়া গেল, পজিটিভ সাইডটা পাওয়া গেল। নেগেটিভ হাফ সাইকেল একে ফায়ার করলাম, নেগেটিভটা পাওয়া গেল। তাহলে আবার যখন এই পজিটিভ হাফ সাইকেল আসলো তখন কি হবে? আবার এ অন হয়ে যাবে আর কি এ অফ হয়ে যাবে, তার মানে কি সেম গ্রাফটা আবার রিপিট হবে, তাই তো? এইটুকুর জন্য আবার রিপিট হবে। এখন খেয়াল করে দেখো, এই জিরো থেকে শুরু করে এই অ্যাঙ্গেল পর্যন্ত আমি কিন্তু ফায়ার করলাম। দুইবার আমি সুইচ ওয়ানটাকে ফায়ার করলাম, আবার কি দুইবার সুইচ টুটাকে ফায়ার করলাম। আচ্ছা, এরপরে কি আমি আর এখানে ফায়ার করছি কোনো থাইরিস্টরকে? যদি আমি থাইরিস্টর গুলোকে ফায়ার না করি, যদিও এই পজিটিভ হাফ সাইকেলে এটা কি ফরওয়ার্ড হইতেছে, কিন্তু ফায়ার তো করিনি। ফায়ার না করলে এটা কি অন হবে? অন হবে না তো। অন না হইলে তাহলে এখানে আউটপুটটা কি হয়ে থাকবে? জিরো। সো এখান থেকে দেখো গ্রাফটা জিরো থাকবে। ঠিক আছে? তো মেইনলি আমরা অন অফ কন্ট্রোলটা আসলে কেমনে করব? যে যতটুকু সময় পর্যন্ত আমাদের আউটপুট প্রয়োজন ততটুকু সময়ে আমাকে পজিটিভ আর নেগেটিভ থাইরিস্টর গুলাকে ফায়ার করতে থাকতে হবে। যখন থেকে কি আমরা আউটপুটটা চাচ্ছি না, জাস্ট ফায়ার না করলেই তো হইলো। ফায়ার না করলে কোনোটাই অন হবে না, আউটপুটটা কি হয়ে থাকবে? জিরো হয়ে থাকবে। তো এরকম গেল কি আমাদের আউটপুট ভোল্টেজের গ্রাফ। এবং আউটপুট কারেন্টের গ্রাফটা কেমন হবে? এখানে দেখো কি টাইপের লোড দেওয়া আছে, রেজিস্টিভ লোড না? রেজিস্টিভ লোড হলে কি হবে? আই ইকুয়ালস টু সিম্পলি কি ভি বাই আর। তার মানে ভোল্টেজ যে ফেজে আছে কারেন্টটাও কি থাকবে? সেম ফেজেই থাকবে। সেম ফেজে থাকলে কি গ্রাফটাও একদম হুবহু সেমই হবে। ঠিক আছে? এটা আমরা এর আগেও দেখছি। তো এটা এরকম। এরপর এটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। দেখো, বুঝলা কি? সো এই টাইপের জিনিসটাই, যে এখানে যে ফিগারটা আছে ওই সেম জিনিসই এখানে দেখানো হয়েছে। দেখো যে থাইরিস্টর ওয়ানটাকে দেখো আমরা জিরো এবং কি 2 পাই অ্যাঙ্গেল এসে ফায়ার করলাম, এবং থাইরিস্টর টুটাকে আমরা কি পাই বাই 2 এবং 3 বাই 2 তে এসে ফায়ার করলাম। এই জন্য দেখো এইটুকু সময় পর্যন্ত কি ফায়ারিংটা ছিল। এইটুকু সময় ফায়ারিং ছিল বলেই এইটুকু সময়কে ভোল্টেজ এবং কারেন্ট আমরা পাইতেছিলাম। এরপরে কিন্তু এই 2 সাইকেলে কিন্তু কাউকেই আমরা ফায়ার করি নাই। আমরা যেহেতু এইটুকুতে কাউকে ফায়ার করি নাই, এর জন্য দেখো আউটপুট ভোল্টেজটা কি হয়ে গেছে? জিরো। আবার যদি ফায়ারিং করা শুরু করো তাহলে কি আবার এখান থেকে ভোল্টেজটা পাওয়া যাবে। সো এভাবে আসলে কি অন অফ কন্ট্রোলটা আসলে কাজ করে। দেখো, বুঝলে কিনা? কার কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এটার একটু সামনের দিকে যাই। যেমন আমরা এর আগে রেকটিফায়ারের জন্য যখন আমরা বিভিন্ন গ্রাফ পাইছি, ওখান থেকে অ্যাভারেজ বা আরএমএস ভ্যালু কেমনে ক্যালকুলেশন করে এগুলার বিভিন্ন এক্সপ্রেশন দেখছি আর কি। সো যেহেতু এর আগে কি আমরা রেকটিফায়ারকে কি করতেছিলাম, এসি থেকে ডিসিতে কনভার্ট করছি। সো এই ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালুটা বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু আমরা যেহেতু এখানে এসি ভোল্টেজকে এসিতেই কনভার্ট করতেছি, মানে ইনপুট এসি আউটপুট এসি, সো এখানে অ্যাভারেজ ভ্যালুটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু এসির জন্য কি আরএমএস ভ্যালুটা ইম্পর্টেন্ট। সো আমাদের মোস্ট অফ দ্য কেসেসে আমাদের আরএমএস ভ্যালুটা বের করে আসলে শিখতে হবে। ঠিক আছে? যদিও অ্যাভারেজ এবং আরএমএস তো একই, জাস্ট কি ফাংশন স্কোয়ার করে রুট করে দিলে তো আসলে হয়ে যাবে, তাই না? তো এখন আমরা দেখি যে এই যে আমরা আউটপুট ভোল্টেজের এইরকম যে গ্রাফটা পাইলাম, এখান থেকে কিভাবে এটার আরএমএস ভ্যালুটা বের করা যাবে। ঠিক আছে? দেখো, আমাদের আরএমএস বের করার ফর্মুলা কি আসলে? যে আমাদের কি দ্বারা ভাগ করতে হয় বলতো? টাইম পিরিয়ড কত অ্যাঙ্গেলের, ওটা দ্বারা ভাগ করতে হয়, তাই তো? এরপরে ওই টাইম পিরিয়ডের মধ্যে ওই ফাংশনের স্কোয়ার নিয়ে ইন্টিগ্রেশন করে দিতে হয়। এরপর যেটা আসে ওটার কি রুট করতে হয়। এভাবে তো আরএমএস বের করতে হয়, তাই না? সো এখন আমরা ধীরে ধীরে দেখি কোন ভ্যালুটা কি হবে এই গ্রাফের জন্য। প্রথমত আমাকে বলো তো, এই যে আমাদের আউটপুট ভোল্টেজের যে গ্রাফটা আসছে, এটা টাইম পিরিয়ড কত? দেখো তো কেউ বোঝো কিনা। এখানে দেখো অনেকগুলা কিন্তু সাইকেল, একটু ভেঙে ভেঙে চিন্তা করো। এইটুকু কত? 2 পাই। এইটুকু কত? 2 পাই। তাহলে এটা টোটাল কত হয়েছে? 4 পাই, তাই না? এই 4 পাই আসলে কোথায় থেকে আসছে? আমি এটাকে কি 2 × 2 পাই বলতে পারি? এবং এই টুটা আসলে কই থেকে আসছে বলো তো? কয় সাইকেল আমরা আসলে অন রাখতেছি, ওই অন রাখার সাইকেল সংখ্যাটা আসলে 2 না, যে আমরা 2 সাইকেল এটাকে অন রাখলাম। এবং যত সাইকেল আমরা অন রাখতেছি ওটাকে আমরা সিম্বল করতেছি এন দ্বারা, এন দ্বারা ডিনোট করতেছি। তো আমি যদি বলি
যে টোটাল এন সংখ্যক সাইকেল আমরা অন রাখবো। মানে এই গ্রাফের জন্য কি এন এর ভ্যালু হচ্ছে 2। সো আমি যদি জেনারেলাইজ ভাবে লিখি যে এন সংখ্যক সময় আমি অন রাখবো, তাহলে অন টাইমটা আসলে কত হইতেছে দেখো তো। অন টাইমটা হচ্ছে 2 পাই × n। এই বুঝতে পারলাম সিম্পল জিনিস, যে যত সাইকেল অন থাকতেছে ওটাকে 2 পাই দ্বারা গুণ করলে যতক্ষণ টোটাল কি অন থাকবে ওটা পাওয়া যাবে, ঠিক তো। এবং অফ থাকতেছে কতক্ষণ সময়, তাহলে অফ টাইম মানে যতক্ষণ আউটপুটটা অফ আছে। এখানে শুধু 2 পাই পাচ্ছি না। শুধু 2 পাই মানে কি আসলে 2 পাই × 1। এবং এই ওয়ানটা কি, যে কত সাইকেল আমরা আউটপুটটা অফ করে রাখছি। এখানে আমরা ধরে নিলাম যে টোটাল মনে করো এম সাইকেল ধরে আমাদের আউটপুটটা অফ আছে। তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি না যে 2 পাই × m। সো এটা হচ্ছে 2 পাই × m। তাহলে দেখো এই পুরা অন টাইমটা কত, 2 পাই × n। অফ টাইমটা কত, 2 পাই × m। তাহলে সেম গ্রাফটা রিপিট হইতেছে কোন অংশের পর বলো তো। এই যে এখানে এসে যে শেষ হয়ে গেল, এই শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার সেম গ্রাফটা রিপিট হইতেছে। তাহলে টাইম পিরিয়ডটা আসলে কত, এই পুরা ভ্যালুটা না। এই যে এই পুরা ভ্যালুটা কি আমাদের টাইম পিরিয়ড। এবং এই পুরা ভ্যালুর মধ্যে এইটুকু কত, 2 পাই n, আর এইটুকু কত, 2 পাই m। তাহলে আমাদের টোটাল টাইম পিরিয়ড আসলে কত হইতেছে, 2 পাই × m+n, মানে দুটার যোগফল। দেখো এটা বুঝলা কি, যে আমাদের ফুল টাইম পিরিয়ড হইতেছে আসলে এইটা, কারণ এরপরেই তো সেম গ্রাফটা রিপিট হওয়া শুরু হইতেছে। তো এটাকে আমি আমার সুবিধার জন্য 2 ভাগে ভাগ করে নিলাম, যে যতক্ষণ অফ আছে প্লাস যতক্ষণ অন আছে। সো আমরা একটু লজিক্যালি বুঝলাম যে যতক্ষণ অন আছে ওটা কি 2 পাই n, আর যতক্ষণ অফ আছে ওটা কি 2 পাই m। সো যোগ করলে এটা পাওয়া যাবে, ঠিক আছে। ওকে। তো তাহলে আমাদের একটা টাইম পিরিয়ড পাওয়া গেল। সো যে 1/t বলছিলাম না, ওই 1/t এর মধ্যে এই অংশটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, ওই যে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়, যে 0 থেকে টির মধ্যে ফাংশনটাকে স্কোয়ার করে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না। সো এখন এখানে ফাংশনটা কি, সিম্পলি আমাদের ইনপুট যেটা ছিল ওগুলাই বারবার আউটপুট আসতেছে না। এই যে ইনপুট যা ছিল ওটাই বারবার কি আমাদের আউটপুটে আসতেছে, তাই তো। সো আউটপুট ভোল্টেজ ইকুয়ালস টু কি, ইনপুট ভোল্টেজ। এবং ইনপুট ভোল্টেজকে আমরা সাধারণত কি দ্বারা ডিনোট করি, ভিএম সাইন ওমেগা টি। এখন বইগুলাতে যেটা করা আছে, যে এসির জন্য যেহেতু আরএমএসটা ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের এই যে সিগন্যাল যেটা আছে ওটাকে পিক ভ্যালু দ্বারা ডিনোট করেনি, ওটাকে আরএমএস ভ্যালু দ্বারা ডিনোট করছে। আচ্ছা, পিক ভ্যালু এবং আরএমএস ভ্যালুর মধ্যে রিলেশনটা তো জানো, যে আমরা যদি পিক ভ্যালুকে √2 দ্বারা ভাগ করি তাহলে ওটার কি আরএমএস ভ্যালু পাওয়া যায় না। সো এখন যদি উল্টা ভাবে বলি যে তাহলে পিক ভ্যালু ইকুয়ালস টু কি, √2 × কি আরএমএস ভ্যালু, তাহলে তো একই কথা। এই জন্য দেখো ফাংশনটাকে √2 VS সাইন ওমেগা টি লেখা হয়েছে। এখানে কিন্তু ভিএসটা পিক ভ্যালু না, ভিএসটা হচ্ছে আরএমএস ভ্যালু, ইনপুটের আরএমএস ভ্যালু। এই জিনিসটার জন্য কনফিউশন না থাকে। আমরা রেকটিফায়ারে যে ভিএম লিখছি না, ভিএম সাইন ওমেগা টি, ওই ভিএমটা ছিল পিক ভ্যালু। এবং এখানে আমরা ফর্মুলার মধ্যে যে ভিএস চলে আসবে, ওই ভিএসটা কিন্তু হচ্ছে আরএমএস ভ্যালু। সো এখানে ফর্মুলা অনুসারে ভিএমই বসবে, কিন্তু বইয়ে ডিরেক্টলি ভিএম লেখা নেই, ভিএমটাকে √2 × ভিএস করে লেখা আছে। এই জন্য দেখো এখানে এটাই রকম, ঠিক আছে। সো এখানে খেয়াল করো, আমাদের তাহলে ফাংশন কি হওয়া উচিত ছিল, যে একদম 0 থেকে শুরু করে 2 পাই × m+n পর্যন্ত এই √2 VS সাইন ওমেগা টির উপর স্কোয়ার, এই পুরাটাকে ইন্টিগ্রেশন করার কথা ছিল না। এই পুরোটুকুই তো ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু আবার একটা জিনিস খেয়াল করো, যে এখানে যে 2 পাই m + 2 পাই n, এর মধ্যে যে এই যে সময় 2 পাই m, এইটুকু সময় আউটপুট কত, 0 না। তাহলে ওইটুকুতে যদি আউটপুট 0 হয় তাহলে ওইটুকু সময় তো আমার ইন্টিগ্রেশন করার প্রয়োজন নাই। তাহলে কি শুধুমাত্র কি করতে হবে, 2 পাই × n সময় ধরে আমার কি করতে হবে, এখানে ইন্টিগ্রেশনটা করতে হবে, ঠিক আছে। তো আমরা আবার সহজভাবে যেটা করতে পারি, যে আমাদের কি প্রয়োজন, তাহলে এইটুকু সময় তো আউটপুট 0, আমাদের এইটুকু সময়ের জন্য প্রয়োজন না। সো আমরা যদি
একটা সাইকেলের জন্য বের করে এটাকে মাল্টিপ্লাইড বাই এন করি, তাহলে কিন্তু পুরা এন সংখ্যক সাইকেলের জন্য পাওয়া যাবে। সো ওই কাজটা এখানে দেখো করা হয়েছে। তোমরা যদি ডিরেক্টলি এটাকে ইন্টিগ্রেশন করো, করে যে সামনের ভ্যালুগুলা দ্বারা গুণ ভাগ করো, একই রেজাল্টই আসবে। অথবা এখানে দেখো আর একটু সিম্পল করে ফেলা হয়েছে। কেমনে? যে আমরা এক সাইকেলের জন্য ইন্টিগ্রেশন করতেছি, এই যে দেখো 0 থেকে 2π পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছি, করে যা ভ্যালু আসলো আমি এন দ্বারা গুণ করে দিলাম, তাহলে কি এ পুরাটুকুই পাওয়া যাবে। ঠিক আছে? এ দেখো কারো কোনো কনফিউশন থাকলো কেন? সো ওভারঅল যদি বলি, এটা হচ্ছে টাইম পিরিয়ড আর এটা হচ্ছে সেই ইন্টিগ্রেশন। আমরা এখানে একটা সাইকেলের জন্য বের করে এন দ্বারা গুণ করে দিলাম, আর বাকি অংশটুকু তো জিরো। ঠিক আছে? সো এরপরে আর দেখো আমি ক্যালকুলেশন দেখাইতেছি না, জাস্ট কি করবা, এই যে কনস্ট্যান্ট গুলাকে বাহিরে নিয়ে আসবা, নিয়ে এসে ইন্টিগ্রেশন করবা, করে আপার লিমিট লোয়ার লিমিট বসাবা। ফাইনালি যদি ক্যালকুলেশন ঠিকঠাক মতো করো, তাহলে ফর্মুলা পাবা কিছুটা এরকম। স্যার এটা আরেকবার বললে ভালো হতো। কোনটুকু? স্যার ওই যে আপার লিমিটেডটা। হুম, জাস্ট মানে ওই যে এন দ্বারা যে গুণ হলো এই বিষয়টা। জি স্যার। হ্যাঁ শোনো আমি বলি, যেটা বলছিলাম যে আমাদের ইন্টিগ্রেশন করতে হয় আসলে কতটুকু, 0 থেকে শুরু করে 2π, মানে ফুল পিরিয়ড, তো মানে 0 থেকে শুরু করে তো টি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? জি স্যার। কিন্তু এখানে দেখো যে 2πm+2πn এর মধ্যে যে 2πm সময়, ওখানে আউটপুট ভোল্টেজ কত? জিরো। জিরো। তো জিরো, তার মানে ওটা তো আমার এখানে লিখতে হচ্ছে না, যেহেতু ভ্যালু জিরো। তার মানে কি শুধুমাত্র কি থাকবে? টু টু পাই পাই এন। এন। এখন 0 থেকে 2πn এর মধ্যে আমরা কি করতে চাচ্ছি? এটার ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, তাই না? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করা মানে কি এরিয়া বের করা। তাহলে জি সিম্পলি স্যার। চিন্তা করো, এই 0 থেকে 2πn এর মধ্যে ইন্টিগ্রেশন করা মানে কি, এই পুরা ভ্যালুর তুমি কি এরিয়াটা বের করতেছো। জি স্যার। সো তুমি এটা ডিরেক্টলি বের করলেও যা, আমি যদি বলি যে এইটুকু বের করে তুমি 2 দ্বারা গুণ করে দাও, তাও কি এই পুরোটুকু পাওয়া যাবে না? জি স্যার। ওই সেম লজিকই, যে জি আমি স্যার। দেখো 0 থেকে 2π পর্যন্ত করে এন দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি যতগুলা এন সংখ্যক সাইকেল থাকবে সবগুলোর জন্য কি পেয়ে গেলাম, এটাই। জি স্যার। আর যদি ওটা মাথায় না থাকে, তাহলে এটাও যদি ইন্টিগ্রেশন করো দেখবা যে সেম রেজাল্টই আসতেছে, সমস্যা হবে না, কারণ একই লজিকে আসবে সবগুলো। ঠিক আছে? আচ্ছা, তো ফাইনালি যেটা বললাম যে ইন্টিগ্রেশন একটু কমপ্লিট করো, কষ্ট করে রুট করবা, করলে এরকম কিছু একটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এবং এখানে দেখো তো n/m+n, এই যে অনুপাতটা আছে, রেশিওটা আছে, এটাকে আমরা বলতেছি কে, এটাকে আমরা বলি ডিউটি সাইকেল। তোমরা কি ইলেকট্রনিক্সে ডিউটি সাইকেল পড়ছো? ইলেকট্রনিক্স 2 যে ছিল। জি স্যার। স্যার হ্যাঁ, ডিউটি সাইকেল বেসিক্যালি ছিল যে তোমার অন টাইম ডিভাইডেড বাই অন টাইম প্লাস অফ টাইম, এটাকে বলা হয় ডিউটি সাইকেল। বা অন্যভাবে কি বলা যায়, অন টাইম আর অফ টাইম মিলে কি হবে, টোটাল টাইম পিরিয়ডটা হবে না? সো বেসিক্যালি ডিউটি সাইকেল দ্বারা বোঝায় যে ফুল একটা টাইম পিরিয়ডের মধ্যে কতটুকু সময় অন ছিল আর কি, মানে টোটাল পিরিয়ডের মধ্যে কতটুকু পার্সেন্টেজ সে অন ছিল। এন্ড এখানে যদি ক্যালকুলেশন করার পরে এখানে যে ফরম্যাট আসছে, এটা যদি একটু খেয়াল করো, এই এনটা কি, কতটুকু সময় সে অন ছিল, এমটা কি, কতটুকু সময় কি সে অফ ছিল, আর উপরের এনটা কি, কতটুকু সময় অন ছিল, তাহলে কি যে এটার সাথে মিলে গেল না? যেহেতু এটার সাথে ফর্মুলাটা মিলে যাচ্ছে, সো আমরা ওটাকে ডিরেক্টলি কি লিখতে পারি, ডিউটি সাইকেল। ডিউটি সাইকেলকে ডি দ্বারাও লেখা যায়, কে দ্বারাও লেখা যায়, বইয়ের মধ্যে কে ছিল, এখানে কে বসাই দিছে। ঠিক আছে? সো এখান থেকে দেখো আমরা কি বুঝলাম আসলে। দেখো এই ইকুয়েশনের সিগনিফিকেন্স আছে একটা, যে আমরা যে এসি ভোল্টেজ কন্ট্রোলার, মানে আমরা কি করতে চাচ্ছি আসলে, ইনপুটের যে এসি ভোল্টেজ আছে ওটাকে কন্ট্রোল করব, মানে কি চেঞ্জ করব, তাই না? সো আমরা যদি এই কেটাকে ভ্যারি করে ফেলি, মানে ইনপুট ভোল্টেজ যে ভিএস, এটা তো আর চেঞ্জ করার কোনো উপায় নেই। কিন্তু আমরা যদি এই ডিউটি সাইকেলটাকে যদি ভ্যারি করি, চেঞ্জ করি, তাহলে কিন্তু আউটপুটে যে ভোল্টেজ ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো তোমাকে যদি এভাবে কোশ্চেন করা হয় যে একটা অন অফ কন্ট্রোলে আমরা আউটপুট ভোল্টেজটা কেমনে চেঞ্জ করব, কিসের উপর ডিপেন্ড করে ওটা চেঞ্জ হবে, উত্তর হবে যে ডিউটি সাইকেলের উপর ডিপেন্ড করে আমাদের আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হবে। এবং প্রমাণস্বরূপ তোমরা এটা ক্যালকুলেশন করে দেখাইতে পারো। ঠিক আছে? সেটা কোশ্চেনের মতো লিখে নিতে পারো যে আমরা কি অন অফ কন্ট্রোল এসি ভোল্টেজ কন্ট্রোলারে আউটপুট ভোল্টেজটা কেমনে কন্ট্রোল করি, ম্যাথমেটিক্যালি এটা প্রুফ করো। ঠিক আছে? সো এরকম যদি প্রুফ চাওয়া হয় তাহলে কি কিছুই না, গ্রাফটা আঁকায় নিয়ে এটা ডেরিভেশন করাবা,
এবং ফাইনালি এই ফর্মুলায় এসে দেখাবা যে যেহেতু ডিউটি সাইকেলের উপর ডিপেন্ড করতেছে আউটপুট ভোল্টেজটা, সো ডিউটি সাইকেল চেঞ্জ করলে ওটা কি করবে, চেঞ্জ হবে। ঠিক আছে। আচ্ছা, এবং অ্যাভারেজ ভ্যালু কত হবে দেখো তো। আরএমএস ভ্যালু তো আমরা পাইলাম, তাই না? অ্যাভারেজ ভ্যালু কত হবে? একে তো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করা যাবে। ম্যাথমেটিক্যালি কেমনে ক্যালকুলেশন করবা? ওই যে 1/t, 0 থেকে শুরু করে 2π √2 VS সাইন ওমেগা টি। এটা তো অ্যাভারেজ ভ্যালু, তাই না? এটার উপর যখন স্কোয়ার করে রুট করো তখন কি হয়? আরএমএস। আর নর্মালি তো এটা কি ছিল আমাদের অ্যাভারেজের ফর্মুলা, যে এখানে টি থাকতে হয়, এখানে কি 0 থেকে টি থাকতে হয়, তাই না? তো এসব কিছু কাহিনী করে তোমরা ক্যালকুলেশন করে যা পাবা সেটা হচ্ছে 0। এখন এই যে 0 পাবা, এটার জন্য আসলে ক্যালকুলেশন করারও প্রয়োজন নেই। কেন বলো তো? বেসিক্যালি আসলে কি হইতেছে, যে এইরকম গ্রাফ আসতেছে, এরপরে 0, আবার দেখো সেম গ্রাফ আসতেছে, আবার কি 0, এরকম না? আচ্ছা দেখো তো, এখানে যে পোর্শন আর এখানে যে পোর্শন ইন্টিগ্রেশন করলে কাটাকাটি হয়ে যাবে না? আবার এই যে পোর্শন আর এই যে পোর্শন ইন্টিগ্রেশন করলে কি কাটাকাটি হয়ে যাবে না? সো এটা যদি +5 হয়, এটা কি -5 সমান, তো সো এটা কাটাকাটি করে 0, এটা +5 হলে এটা -5 কাটাকাটি করে 0। সো ওভারঅল অ্যাভারেজ ভ্যালুটা আসলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো এটা দেখো লজিক দিয়েও বোঝা যায় যে এটা কি হয়ে যাবে, আসলে 0 হয়ে যাবে। আর যদি বিশ্বাস না হয় কিছুই না, এই ফর্মুলা ফেলে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা ডিসি ভ্যালুটা 0 আসতেছে। ঠিক আছে, এই বুঝতে পারলা কিনা দেখো। জি আচ্ছা, স্যার। এখন এটা যদি বুঝতে পারো, লাস্ট একটা জিনিস আমরা এখান থেকে যেটা বের করব সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে। তো পাওয়ার ফ্যাক্টর বের করার দেখো সহজ একটা উপায় হচ্ছে আর কি, যে আমরা পাওয়ার ফ্যাক্টর আসলে ফর্মুলা শিখছিলাম, দেখো রেকটিফায়ার যখন পড়ি তখন পাওয়ার ফ্যাক্টর আসলে আমরা কেমনে বের করতাম, যে উপরে আমরা কি রাখতাম, যে যে পরিমাণে পাওয়ার লোডে যাইতেছে, আর নিচে হচ্ছে সোর্সের আরএমএস ভ্যালু ইন্টু কারেন্টের আরএমএস ভ্যালু। পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা হচ্ছে যে উপরে লোডে কি পরিমাণে পাওয়ার কনজিউম হচ্ছে, আর নিচে হচ্ছে ইনপুটের পাওয়ার আর কি। আর ইনপুটের পাওয়ার মানে কি? ইনপুটের ভোল্টেজ গুণন কারেন্ট। ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো ফর্মুলাটা একটু সিম্পলিফাই করা যাবে। সো আউটপুটের যে পাওয়ার ওটাকে আমি এইভাবে আবার লিখতে পারি না, আউটপুটের ভোল্টেজের আরএমএস ইন্টু কি আউটপুটের কারেন্টের আরএমএস, আর নিচে তো যা ছিল তাই, এটা লেখা যাবে। এবং এখানে যদি তোমরা সার্কিটটা শুধু যদি একটু খেয়াল করো, এই সার্কিটে সোর্সের যে কারেন্ট আর লোডের যে কারেন্ট, মানে ইনপুটের কারেন্ট এবং আউটপুটের কারেন্ট, দুটা সমান হবে নাকি আলাদা হবে দেখো তো, পজিটিভ হাফ সাইকেলে নেগেটিভ হাফ সাইকেলে। ইনপুটের কারেন্ট এবং আউটপুটের কারেন্ট সবসময় কি হবে? সমানিত হবে, কারণ এই যে এদিক দিয়ে কারেন্ট আসে এদিক দিয়ে এসে এদিকে চলে যায়, অথবা এদিক দিয়ে কারেন্ট আসে যে নিচ দিয়ে এদিক দিয়ে চলে যায়, সবসময় কি ইনপুট আউটপুটের কারেন্টটা কি থাকে? সেমই তো থাকে। সো ইনপুট আউটপুটের কারেন্ট যদি সেম থাকে, আমরা দেখো এই যে এটা এটাকে কেটে দিতে পারি। তো ফাইনালি কি থেকে যাবে আসলে, যে আউটপুট ভোল্টেজের আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই কত? ইনপুট ভোল্টেজের আরএমএস ভ্যালু। তো এই ক্ষেত্রে দেখো তো, এই আউটপুট ভোল্টেজের নিচে যদি ইনপুট ভোল্টেজটা নিয়ে আসো, তাহলে কি শুধু এটাই থাকতেছে না? এবং এটা মানে কি? √কে, এই জন্য পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে √কে। ঠিক আছে। তো ফাইনালি আমরা বুঝলাম যে আউটপুট পাওয়ার কি হচ্ছে, আউটপুটের ভোল্টেজ গুণন কারেন্ট, ইনপুট পাওয়ার কি ইনপুট ভোল্টেজ গুণন কারেন্ট। এখন ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট কি সবসময় তো সমানই থাকতেছে, সো দুটো কেটে গেলে কি থাকবে? আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই কত? ইনপুট ভোল্টেজ। আর আমরা এই যে এই ফর্মুলা তো ডিরাইভ করলামই, তাই না? এই ফর্মুলা থেকে আমরা কি বলতেছি, যে আউটপুট ভোল্টেজের নিচে যদি ইনপুট ভোল্টেজ নিয়ে আসি তাহলে এই যে এটা থাকতেছে। তার মানে পাওয়ার ফ্যাক্টরটা কিসের সমান আসলে? √ডিউটি সাইকেলের সমান। এই দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, তো মোটামুটি দেখো আমরা এটার জন্য সার্কিটটা কেমন, আউটপুটের ভোল্টেজ কারেন্টের গ্রাফটা কেমন হবে, এবং এগুলার আরএমএস ভোল্টেজ, অ্যাভারেজ ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টরটা কেমন হবে এটা একটু দেখলাম। ঠিক আছে। সো এইটুকুই আমরা দেখলাম।
অন অফ কন্ট্রোল। সো দেখো এই যে প্রথম টাইপ যেটা ছিল এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এরপরে এই দুটো টাইপ আমরা একটু দেখবো। সো দেখো সিঙ্গেল ফেজের মধ্যে আমরা কি দেখতে চাচ্ছিলাম, ইউনিডিরেকশনাল কন্ট্রোলার, বা এটাকে আমরা হাফ ওয়েভ কন্ট্রোলারও বলি। এখন ইউনিডিরেকশনাল কন্ট্রোলার বা হাফ ওয়েভ কন্ট্রোলার এটা আসলে কেমনে কি কাজ করে। প্রথমত এটা সার্কিটটা দেখ, যে এর আগে যে অন অফ কন্ট্রোলের সার্কিট ছিল ওখানে কি ছিল দেখো, যে দুটো থাইরিস্টর অ্যান্টি প্যারালালি ছিল, মানে ইনপুট সাইড এটা, আউটপুট সাইড এটা, এবং মাঝে যে কন্ট্রোল সার্কিট, কন্ট্রোল সার্কিটে কি ছিল, দুটো থাইরিস্টর অ্যান্টি প্যারালালি ছিল। কিন্তু এখানে পার্থক্য কোথায় দেখো তো, এখানেও স্যার দেখো। একটা থাইরিস্টর থাকে আর একটা ডায়োড থাকে। হ্যাঁ, এখানে দুটা থাইরিস্টর নাই, এখানে একটা থাইরিস্টর আছে এবং কি একটা ডায়োড আছে। এখন আমাকে বলো, থাইরিস্টরটাকে তো ফায়ার করতে হবে তাই না, এটাকে কি পজিটিভ হাফ সাইকেলে ফায়ার করবা নাকি নেগেটিভ হাফ সাইকেলে ফায়ার করবা? পজিটিভ ভাবছে এখানে। কারণ পজিটিভ হাফ সাইকেলে যেহেতু কি ফরওয়ার্ডে আসবে তখন কি এটাকে ফায়ার করতে হবে, সো এটাকে আমরা কি করব, ফায়ার অ্যাট পজিটিভ হাফ সাইকেল। আর ড্যাটকে ফায়ার করতে হবে, ড্যাটকে তো আর ফায়ার করতে হবে না, তাই না। কিন্তু এটা কন্ডাকশনে আসবে কখন, নেগেটিভ হাফ সাইকেল, কন্ডাক্টস অ্যাট নেগেটিভ হাফ সাইকেল। সো দেখো সার্কিট অনেক ইজি। এখানে যেমন মনে করো আমি অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল যদি বলি, তাহলে এখানে আসলে ঘটনাটা কি ঘটবে, যে প্রথমে যদি আমি দেখো ওমেগা টির ভ্যালু 0 থেকে পায়ের জন্য লিখি, সরি পাই না, আলফা পর্যন্ত। তো খেয়াল করো, এই যে আমি এইটুকু অংশের কথা বলতেছি, বুঝছো, যে 0 থেকে আলফা অ্যাঙ্গেলের মধ্যে আসলে কি ঘটনা ঘটতেছে ওটা আমি এখানে একটু দেখবো আর কি। সো 0 থেকে আলফার মধ্যে যেটা থাইরিস্টর 1, এটা কি আছে, ফরওয়ার্ড বায়াসে আছে তাই না। কিন্তু ফরওয়ার্ড বায়াসে থাকলে এটা কি কন্ডাকশনে আসবে, 0 থেকে আলফা অ্যাঙ্গেলের মধ্যে দেখো তো। না না স্যার স্যার, এটাকে ট্রিগার ব্লকিং করতে মোডে। হবে। সো এটা ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকবে, তার মানে সহজ ভাষায় এটা অফ থাকবে, ঠিক আছে। এবং ডায়োড যেটা, ডায়োড তো রিভার্স বায়াস, তার মানে কি অফ। তো দেখো 0 থেকে আলফা অ্যাঙ্গেলের মধ্যে এটাও অন হইতে পারতেছে না, এটাও অন হইতে পারতেছে না। সো দুটাই যদি ওপেন হয়ে থাকে তাহলে আউটপুট ভোল্টেজটা এখানে কত হয়ে যাবে, 0। সো ওটাই এখানে হয়েছে দেখো, যে 0 থেকে আলফা অ্যাঙ্গেলের মধ্যে আউটপুট ভোল্টেজটা কিন্তু এখানে 0, ঠিক আছে। এরপরে আসো পরের সেগমেন্টে, যে যখন আলফা থেকে আমরা পায়ে যাইতেছি। আচ্ছা, এখন দেখো এই আলফা থেকে শুরু করে পাই অ্যাঙ্গেলের মধ্যে আমাদের যেটা থাইরিস্টর 1, এটা ফরওয়ার্ডে তো আগেও ছিল এখনো আছে, কিন্তু আলফা অ্যাঙ্গেল এসে কি ফায়ার করে দিলে না। আলফা অ্যাঙ্গেলে যেহেতু ফায়ার করে দিলা তাহলে এটা কি হয়ে যাবে, ফরওয়ার্ড কন্ডাকশন মোডে যাবে। ফরওয়ার্ড কন্ডাকশন মানে কি, সহজ ভাষায় থাইরিস্টরটা অন হয়ে যাবে, এবং ডায়োড ওয়ানটা কি থাকবে, অফই থাকবে। এখন দেখো, যদি এটা যদি অফই থাকে এবং এটা যদি কন্ডাকশনে চলে যায়, শর্ট হয়ে যায়, তাহলে আউটপুট কিসের সমান হয়ে যাবে বলো তো, ইনপুট। ইনপুট। সো এই জন্য দেখো এখানে আলফা থেকে পাই যে এই অ্যাঙ্গেলের মধ্যে আউটপুট যেটা ওটা কিন্তু এই যে এখান থেকে ইনপুটটাকে ফলো করলে, এই যে দেখো ইনপুটটাকে ফলো করে এমন হয়, সিম্পল, ঠিক আছে। সো এটা কি আমরা ফার্স্ট হাফ সাইকেলটা শেষ করলাম, 0 থেকে পাই অ্যাঙ্গেল পর্যন্ত দেখলাম। এরপর আসো পাই থেকে 2 পাই অ্যাঙ্গেলের মধ্যে কি হবে। সো পাই থেকে 2 পাই অ্যাঙ্গেলের মধ্যে যদি খেয়াল করো, তাহলে থাইরিস্টর ওয়ানটা কি মোডে আছে দেখো তো। পাই থেকে 2 পাই মানে কি, নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেল মানে কি, এখানে মাইনাস হয়ে গেছে আর এখানে প্লাস হয়ে গেছে, কারেন্টটা এখন এরকম, এরকম হলে থাইরিস্টর ওয়ানটা কি হবে, ওপেন হয়ে থাকে। ওপেন হয়ে থাকবে, অফ হয়ে থাকবে, কারণ কি রিভার্স বায়াস হয়েছে তাই না। রিভার্স বায়াস হয়ে থাকলে সারাদিন ধরে ফায়ার করেও কিন্তু লাভ নেই। তো এটা কি অফ। আর ডায়োড যেটা ছিল, যেহেতু কি এখানে এখন হায়ার পটেনশিয়াল এখানে লোয়ার পটেনশিয়াল, ডায়োডটা এখন কি হবে, অন হবে।
আর ডায়োডটা যদি অন হয়ে যায়, ডায়োডের তো আর ফায়ারিং টায়ারিং এর জন্য বসে থাকতে হবে না, ও অন হওয়ার সাথে সাথে কি কন্ডাকশনে চলে যায়। সো এই ক্ষেত্রে দেখো আউটপুট ভোল্টেজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, ইনপুট ভোল্টেজ হয়ে যাবে। সো এই জন্য দেখো এখানে যে গ্রাফ, এই যে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ দুটাকে সেম। ঠিক আছে, অনেক সিম্পল। স্যার দেখো, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এভাবে তো আমরা শুধু আপনার পজিটিভ হাফ সাইকেলটা ট্রিম করতে পারবো, নেগেটিভ হাফ সাইকেলটা তো ট্রিম করতে পারবো না। এই ক্ষেত্রে শোনো, এটার নামই হচ্ছে ইউনিডিরেকশনাল বা হাফ ওয়েভ। মানে তোমার যদি এমন প্রয়োজন হয় যে শুধুমাত্র তুমি একটা হাফ সাইকেলেই তুমি টিউন করতে চাচ্ছ, তখন তোমার এই সার্কিট ইউজ করতে হবে। এই জন্য এটাকে আমরা ইউনিডিরেকশনাল, মানে একটা ডিরেকশনে শুধু তুমি কি কন্ট্রোল করতে পারতেছো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। হুম। তুমি যদি মনে করো চাও যে নেগেটিভ হাফ সাইকেলে তুমি মনে করো টিউন করবা, তাহলে তুমি এখানে থাইরিস্টর না দিয়ে এখানে দাও ডায়োড, আর এখানে মনে করো দিয়ে দাও থাইরিস্টর, তাহলে কি হবে বলো তো? পজিটিভ হাফ সাইকেলে যে এরকম হয়ে যাবে, তাই না? আর নেগেটিভ হাফ সাইকেলে যতক্ষণ না ফায়ার করবা অফে থেকে গ্রাফটা এরকম হয়ে যাবে, মানে গ্রাফটাকে উল্টা হয়ে যাবে আর কি। সো আমরা এই সার্কিট দিয়ে আইদার পজিটিভ হাফ সাইকেল, আইদার অথবা অর কি নেগেটিভ হাফ সাইকেলটা কন্ট্রোল করতে পারবো। কিন্তু যেহেতু ইউনিডিরেকশনাল জন্য এটা ডিজাইন করে, এটাকে দুটোই কন্ট্রোল করবো। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের বিষয়। সো এখন কারেন্টের গ্রাফ কেমন হয়েছে আশা করি বলতে হবে না, কারণ যেহেতু কি লোডটা আমরা কি দেখাচ্ছি এখানে, রেজিস্টিভ লোড। সো ভোল্টেজ এবং কারেন্টের গ্রাফটা সেমই হবে, শুধু কি ম্যাগনিটিউড আলাদা। এটার ম্যাগনিটিউড যদি ভিএম হয়, এটা কি হবে, ভিএম বাই আর হবে। ঠিক আছে, এবং দেখো এখানে আরেকটা গ্রাফ আছে, সেটা হচ্ছে ভিএসডাব্লিউ গ্রাফ। ভিএসডাব্লিউটা কি দেখো, সার্কিটটা একটু খেয়াল করো। ভিএসডাব্লিউটা হচ্ছে যে যে কোনো সুইচের অ্যাক্রসে যে ভোল্টেজ, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কি দুটা সুইচ আছে তাই না, সেই দুটা সুইচের পয়েন্টের মাঝে ভোল্টেজটা আসলে কত হবে। দেখো এই জিরো থেকে আলফা অ্যাঙ্গেল পর্যন্ত সার্কিটটা কি ছিল, ওপেন ছিল না? সার্কিটটা যদি ওপেন থাকে, এই টার্মিনাল কিন্তু ডিরেক্টলি দেখো এই টার্মিনালের সাথে কানেক্টেড ছিল, আর এই টার্মিনালটা কিন্তু ডিরেক্টলি কি এই টার্মিনালের সাথে কানেক্টেড ছিল। কারণ এর মধ্যে দিয়ে তোর কারেন্ট যাচ্ছিল না, ভোল্টেজ ড্রপ তো জিরো হয়েছিল, তাই না? জিরো থেকে আলফার মধ্যে আউটপুট ভোল্টেজ কত, জিরো ছিল। সো এই ভিএসডাব্লিউ ডিরেক্টলি কি হয়ে যাবে আসলে, ভিএস এর মতো। এই জন্য দেখো জিরো থেকে আলফা অ্যাঙ্গেল পর্যন্ত যতক্ষণ কি আউটপুট ভোল্টেজটা জিরো ছিল, ততক্ষণ পর্যন্ত সুইচের ভোল্টেজটা কি ছিল, এই যে ভিএস এর সমান। ভিএস ও যা, ভিএসডব্লিউ তা। ঠিক আছে, কিন্তু তারপরে ঘটনা কি ঘটলো, এরপরে দেখো এই অ্যাঙ্গেল পর্যন্ত থাইরিস্টর ওয়ানটা অন ছিল। থাইরিস্টরটা যদি অন থাকে, এটা কি শর্ট হয়ে ছিল না? সো এটা যদি শর্ট হয়ে থাকে, এই দুই পয়েন্টটা আলটিমেটলি কি হয়ে গেল, আসলে শর্টইতে হয়ে গেল। তো শর্টের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, জিরো। আবার নেগেটিভ হাফ সাইকেলে কি হয়, যে নেগেটিভ হাফ সাইকেলে এসে ডায়োডটা শর্ট হয়ে গেছে, ডায়োডটাও যদি শর্ট হয়, স্টিল এই দুই পয়েন্টটা কি হয়ে গেল আসলে, শর্ট হয়ে গেল। শর্ট হয়ে গেলে ওটার অ্যাক্রসে ভোল্টেজটা কত হইল, জিরো। ঠিক আছে, সো ওইটুকু সময় যতক্ষণ কোনোটাই অন ছিল না, অর্থাৎ জিরো থেকে আলফা কোনোটাই অন ছিল না, ততক্ষণ একটা সুইচের অ্যাক্রসে ভোল্টেজ পাওয়া যাবে, যেটা হবে ইনপুটের সময়। কিন্তু বাকি সময় যেহেতু কোনো না কোনো সুইচ অন ছিল, অর্থাৎ শর্ট হয়ে ছিল, তো ততক্ষণ সময় সুইচের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, জিরো। সিম্পল। দেখো কারো কোনো গ্রাফ নিয়ে কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকো, তাহলে একইভাবে আমরা কি দেখবো, এটার জন্য যে ম্যাথমেটিক্যাল কিছু এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা দেখার চেষ্টা করবো আর কি। সো এ থাকলো দেখো গ্রাফ, এটার আরএমএস এ দেখো এটা ইকুয়েশনটা বুঝতে পারো কিনা। প্রথমত দেখো এটার টাইম পিরিয়ড কত, এই গ্রাফটা কেমন হবে আসলে, এখানে একটু নাই, এরকম আসলো, এখানে চলে আসলো, তাই না? এর পরের নতুন সাইকেলে কি হবে, আবার একটু থাকবে না, আবার এখানে এসে নিচে নামবে, এসে এরকম হয়ে যাবে। তার মানে দেখো প্রতি 2 পাই অ্যাঙ্গেল পর পর কিন্তু সেম গ্রাফটা রিপিট হবে আসলে, তাই না? সো এটার টাইম পিরিয়ড কত, 2 পাই। সো এখানে 1/2 পাই লিখলাম। এখন 1/2 পাই লিখলে এখানে কি জিরো থেকে 2 পাই দিতে হবে, কিন্তু জিরো থেকে 2 পাইয়ের মধ্যে তো আর ফাংশন নাই। দেখো জিরো থেকে আলফা পর্যন্ত কি, এটা তো জিরো। তো জিরো থেকে আলফা পর্যন্ত যদি জিরো হয়, তাহলে কি আলফা থেকে শুধু 2 পাই পর্যন্ত লিখলেই হচ্ছে। সো এই জন্য দেখো আমি এখানে কি লিখলাম, আলফা থেকে 2 পাই। এ বুঝতে পারলো তো, জিরো থেকে আলফা পর্যন্ত জিরো, এজন্য জিরো থেকে আলফা আমি নিলামই না, জাস্ট আলফা থেকে 2 পাইয়ের মধ্যে যেহেতু কিছু একটা ভ্যালু আছে, সো আলফা থেকে 2 পাই নিলাম। এখন এই যে আলফা থেকে 2 পাইয়ের মধ্যে যে ফাংশনটা পাইতেছি, গ্রাফটা পাইতেছি, এটার ফাংশন কি,
আউটপুট ইকুয়ালস টু কি ছিল, ইনপুট ছিল না? আর ইনপুটকে আমরা কি লিখতেছিলাম, √2 VS সাইন ওমেগা টি। ওই একই কথা, যে ভিএসটাকে বলতো ইনপুটের আরএমএস ভ্যালু। ফর্মুলায় যেহেতু কি পিক ভ্যালু নিতে হবে, এই জন্য কি আমরা √2 দ্বারা গুণ করে দিলাম এটাই। এরপরে সুন্দরভাবে কি এটার স্কোয়ার করে ইন্টিগ্রেশন করে রুট করে দাও, ফাইনালি এইরকম কিছু একটা পেয়ে যাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন গুলো কিন্তু বাসায় একটু অবশ্যই ভেঙে ভেঙে করে দেখো। আর যদি কারো মেলাইতে সমস্যা হয় তাহলে আমাকে বলো, আমি মেলাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সো ফাইনালি দেখো আমরা ইকুয়েশনটা এরকম কিছু একটা পাবো। এখন এখানে দেখো এই ইকুয়েশন দ্বারা কি বুঝতেছো দেখো তো। আমরা অন অফ কন্ট্রোলে কি বললাম, যে অন অফ কন্ট্রোল সার্কিটে যদি আমরা এই আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের কাকে কন্ট্রোল করতে হবে, এই ডিউটি সাইকেলটাকে কন্ট্রোল করতে হবে, তাই না? কিন্তু একটা যদি ইউনিডিরেকশনাল হাফ ওয়েভ কন্ট্রোলার হয়, ওটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ভিএস তো আর চেঞ্জ করতে পারবে না, ইনপুট ভোল্টেজ যা দিছো তাই। পাই তো আর চেঞ্জ হওয়ার জিনিস না, তাই না, কনস্ট্যান্ট জিনিস। একমাত্র দেখো এখানে ভ্যারি করতে পারবা আলফা, আলফাটা কি, ফায়ারিং অ্যাঙ্গেল। তার মানে তুমি যদি একটা ইউনিডিরেকশনাল কন্ট্রোলারের আউটপুট ভোল্টেজের ম্যাগনিটিউড কন্ট্রোল করতে চাও, তোমাকে ওই ফায়ারিং অ্যাঙ্গেলটা কন্ট্রোল করতে হবে। ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোল করার মাধ্যমেই তুমি কি করতে পারবা, আসলে আরএমএস ভ্যালুটা কন্ট্রোল করতে পারবা। অর্থাৎ লজিক্যালি তুমি আসলে চিন্তা করো, এখানে যে আউটপুট ভোল্টেজ পাইতেছো, সাপোজ আমি ফায়ারিং অ্যাঙ্গেলটা বাড়ায় এখানে নিয়ে আসলাম। ফায়ারিং অ্যাঙ্গেল বাড়ায় যদি আমি এখানে নিয়ে আসি, গ্রাফটা কি যে এরকম হয়ে যাবে না এখন? তাহলে দেখো আরএমএস ভ্যালু কিন্তু কমে যাবে, কারণ গ্রাফটা কি আগের চেয়ে একটু ছোট হয়ে গেল, কম এরিয়া আছে। আবার যদি আমি কি করি, ফায়ারিং অ্যাঙ্গেলটা মনে করো কমায় দিই, ফায়ারিং অ্যাঙ্গেলটা কমায় দিলে কি হবে, যে আরেকটু আগে থেকে গ্রাফটা রিপিট হবে এরকম। তার মানে কি এরিয়াটা বেড়ে গেল না, আরএমএস ভ্যালুটা কি যাবে, বেড়ে যাবে। তার মানে মেন কথা হচ্ছে, আমরা যদি এই সার্কিটে ফায়ারিং অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করি, তাহলে আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করা যাবে। এটা ফর্মুলা দেখেও বোঝা যাইতেছে, এটা লজিক্যালিও আসলে বোঝা যাইতেছে গ্রাফ থেকে। ঠিক আছে, ফায়ারিং অ্যাঙ্গেল বাড়াইলে কি হবে, আরএমএস ভ্যালুটা কমে যাবে, আর কমাইলে আরএমএস ভ্যালুটা বেড়ে যাবে, উল্টা। ঠিক আছে, আচ্ছা এখন এখানে দেখো একটা কথা বলা আছে আর কি, যে আমরা যদি ফায়ারিং অ্যাঙ্গেলটা 0 ধরি, তাহলে আরএমএস কত আসবে দেখো তো। আলফার ভ্যালু যদি 0 ধরো, সাইন জিরোর ভ্যালু কত, সাইন 0 ডিগ্রি মানে কত, 0 হয়ে যাবে এটা। আবার এখানে আলফার ভ্যালু 0 ধরলে এটাও কি হয়ে যাবে, 0। তো ফাইনালি কি থাকবে, VS√1, তার মানে কি ভিএস থাকতেছে না। সো যদি তুমি আলফার ভ্যালুটা 0 করে দাও, তাহলে আউটপুটের আরএমএস ভ্যালু হবে ইনপুটের আরএমএস ভ্যালু সমান। ঠিক আছে, এবং যদি আমি আলফার ভ্যালু ম্যাক্সিমাম কত হবে, 180 ডিগ্রি। আমি যদি আলফার ভ্যালু 180 ডিগ্রি বসাই, তাহলে এটা কি আসে দেখো তো, VS√1 মাইনাস আলফার ভ্যালু 180 ডিগ্রি মানে কত, পাই, তাই না? এই যে এরকম, প্লাস এরপরে এখানে কি থাকতেছে, সাইন 2 ইন্টু কি 180 ডিগ্রি মানে কত, পাই, 4 পাই। ঠিক আছে, সো তোমরা এটা দেখো, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে দেখো ক্যালকুলেশন করে পাবা যে এটা এরকম আসতেছে। sin 2 পাইয়ের ভ্যালু হচ্ছে 0, বুঝছো? sin 2 পাইয়ের ভ্যালু যদি 0 হয়, তাহলে এখানে কি থাকতেছে, পাই পাই কেটে গিয়ে 1 - হাফ, তার মানে কি হাফ। তার মানে VS/√2, এবং 1/√2-র ভ্যালু দেখবা যে 0.707 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে মিনিমাম ফায়ার তো করতে পারবা কোথায়, এই যে 0 ডিগ্রিতে। ম্যাক্সিমাম তো ফায়ার করতে পারবা কোথায়, পাই অ্যাঙ্গেল পর্যন্ত, তাই না? তো যখন তুমি মিনিমামে ফায়ার করতেছো, তখন আউটপুট কত হচ্ছে, ভিএস। আর যখন ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে ফায়ার করতেছো, তখন হচ্ছে 70% অফ ভিএস। তার মানে তুমি যতই ফায়ারিং অ্যাঙ্গেল টিউন করো না কেন, কখনো 70% ভিএস থেকে ভিএস এর বাইরে টিউন করতে পারবা না। মিনিমাম হচ্ছে 70% এবং ম্যাক্সিমাম হচ্ছে 100%। দেখো জিনিসটা বুঝলা কিনা। এবং এখানে দেখো ওই যে এই টাইপের জিনিসগুলো আছে না, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের প্রুফ আকারে আসতে পারে। যে দেখাও যে একটা ইউনিডিরেকশনাল কন্ট্রোলারে ম্যাক্সিমাম ভিএস পরিমাণে ভোল্টেজ সে কন্ট্রোল করতে পারবে, বা মিনিমাম 70% পর্যন্ত ভোল্টেজ কন্ট্রোল করতে পারবে। এই টাইপের প্রুফ আসতে পারে। সো কিছুই না, ফর্মুলা গুলো ক্যালকুলেশন করে ডিরাইভ করে আলফার ভ্যালু 0 অথবা 180 ডিগ্রি বসাই এই জিনিসটা দেখায় লিখে দিলা, তাহলেই হয়ে গেল, কঠিন কিছু না। ঠিক আছে।
দেখো কারো কোনো সমস্যা আছে কিনা? সো স্যার এটা আমরা, ইকুয়েশনটা হ্যাঁ বলো। আরেক স্যার ইকুয়েশনটা আরেকবার বুঝাইলে একটু ভালো হইতো। আচ্ছা, ইকুয়েশনে দেখো যেটা বললাম যে ইকুয়েশনের মধ্যে ভিএসটা কি, ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ তো চেঞ্জ করার কোনো উপায় নেই, ঠিক আছে, যা সাপ্লাই দিছো তাই। এখানে যে পাই আছে, পায়ের ভ্যালু তো ফিক্স, ইউনিভার্সাল ট্রুথ ওটা। একমাত্র এখানে কি আমরা চেঞ্জ করতে পারবো চাইলে, আলফার ভ্যালুটা এখানে চেঞ্জ করতে পারবো, কত ডিগ্রিতে ফায়ার করবা এটা তো তোমার হাতে আছে। তো জি তুমি স্যার। যদি আলফা বা ফায়ারিং অ্যাঙ্গেলটাকে টিউন করো তাহলে আউটপুট ভোল্টেজটা টিউন করা যাবে। সো আমরা আলফার মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু বসায় দেখলাম যে কতটুকু থেকে কতটুকুর মধ্যে ভ্যালু করা যাবে। মিনিমাম বসায় দেখতেছে ভিএস আসতেছে, ম্যাক্সিমাম বসায় দেখতেছে 70%-এর মধ্যে আসতেছে। তার মানে তো আমরা 70% থেকে ভিএস এর বাইরে তো কোনো কন্ট্রোল করতে পারবো না, এটাই। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ওকে। এখন দেখো ওই যে এর আগে আমরা আরো কিছু ক্যালকুলেশন করলাম না, যে অ্যাভারেজ ভ্যালু কত হবে, পাওয়ার ফ্যাক্টর কত হবে, এই টাইপের জিনিসগুলো। সো ওগুলো আমরা আরেকবার একটু ক্যালকুলেশন করি এই সার্কিটের জন্য। সো এটার জন্য কি একইভাবে দেখো অ্যাভারেজ ক্যালকুলেশন করো। এর আগে কি অ্যাভারেজটা জিরো আসছিল না? আর কিন্তু অ্যাভারেজ কিন্তু জিরো আসবে না, কিছু একটা থাকবে। এই যে দেখো জিরো না কিন্তু, এটার পিছনে কারণ কি? এর আগের গ্রাফটা দেখো এক্সিস এর সাপেক্ষে কিন্তু সিমেট্রিক ছিল। সো এই অংশ কাটাকাটি, এই অংশ কাটাকাটি, সো আলটিমেটলি কি হয়ে যাচ্ছিল, জিরো হয়ে যাচ্ছিল। কিন্তু যদি এই গ্রাফটা খেয়াল করে, এই গ্রাফটা কি রকম, যে একটু নাই, এরপরে কি আবার সাইন ওয়েভ, আবার একটু নাই, আবার কি একটু সাইন ওয়েভ। এখন দেখো তো এই এরিয়া আর এই এরিয়া কি কখনো সমান হবে? এই যে ভালো গ্রাফটাই দেখো, এই এরিয়ার এই এরিয়া তো কখনো সমান হবে না। এই এরিয়া তো এর চেয়ে কি একটু ছোট না? সো কখনোই এটার ডিসি ভ্যালু কি হবে না আসলে, জিরো হবে না, ঠিক আছে। সো এই জন্য দেখো ক্যালকুলেশন করলে কিছু একটা ভ্যালু পাবা, জিরো পাবে না। আর একইভাবে দেখো পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন করো। ওই যে পাওয়ার ফ্যাক্টর তো ফর্মুলা দেখাইলামই, যে আউটপুট আর ইনপুট ভোল্টেজের কি আরএমএস টা ভাগ করো। এই যে আউটপুটের নিচে ইনপুটটা নিয়ে আসো, এই যে এটা নিচে নিয়ে আসো, তাহলে কি যে এটা থাকবে। সো এটাই হচ্ছে দেখো পাওয়ার ফ্যাক্টর, সিম্পল আগের মতোই। ঠিক আছে, সো এটার মাধ্যমে আমাদের ইউনিডিরেকশনালটাও এটুকু পড়লেই হবে। সো এখানে সার্কিটটা কেমন, এরপরে সার্কিটটা কিভাবে আমাদের আউটপুট গ্রাফটাকে ইউনিডিরেকশনাল কন্ট্রোলার হিসেবে ইউজ করতে হেল্প করতেছে, এই যে গ্রাফগুলা, ওয়ার্কিং প্রিন্সিপাল, এবং এই যে ফর্মুলাগুলা। আর ফর্মুলার পাশাপাশি এই যে বিভিন্ন যে কমেন্টস বললাম, যেখানে ফায়ারিং অ্যাঙ্গেল দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে, এখানে এইরকম এরকম পাওয়া যাবে, এই টাইপের জিনিসগুলো একটু দেখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো বাই ডিরেকশনালে। তো আমরা দেখো এর মধ্যে কি অন অফ কন্ট্রোলটাও দেখলাম, সিঙ্গেল ফেজ ইউনিডিরেকশনালটাও দেখলাম। আমাদের এই যে লাস্ট টপিক সেটা কি, সিঙ্গেল ফেজ বাই ডিরেকশনাল কন্ট্রোলার যেটা। আচ্ছা, তাহলে ইউনিডিরেকশনাল আর বাই ডিরেকশনালের আসলে ডিফারেন্সটা আসলে কোথায় হবে তাহলে বলো। ইউনিডিরেকশনাল কি ছিল, যে শুধুমাত্র একটা হাফ সাইকেলে কন্ট্রোল করতেছিল, তাই না? তাহলে বাই ডিরেকশনাল কি হবে আসলে, দুইটা হাফ সাইকেলেই সে দুইটাই। আসলে কন্ট্রোল করতে পারবে। সো এই সার্কিটটা আসলে নতুন কিছু না। আমরা এর আগে কি করছিলাম, একটা থাইরিস্টর এবং একটা ডায়োড ইউজ করছিলাম, কিন্তু এই ক্ষেত্রে দুটাই আমরা থাইরিস্টরে ইউজ করব, ঠিক আছে। সো এখন কোনটাকে কখন ফায়ার করতে হবে আশা করি এটা বুঝতে পারছো। ওই যে অন অফ কন্ট্রোলে যেমনে তোমরা বললা ঠিক একইভাবে, যে পজিটিভ হাফ সাইকেলে যেহেতু কি এটা ফরওয়ার্ডে আসতেছে, সো একে আমি পজিটিভ হাফ সাইকেলে ফায়ার করব, ঠিক আছে। আর এটা যেহেতু নেগেটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ডে আসবে, এটাকে আমরা নেগেটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ড কি বলে ফায়ার করব, ঠিক আছে। সো এখানে গ্রাফটা দেখো ওটাই করা হয়েছে, এটা তো ইনপুট ভোল্টেজের গ্রাফ। এটা হচ্ছে দেখো 1 নম্বর যে থাইরিস্টর আছে ওটার জন্য ফায়ারিং যে সিকোয়েন্সটা, আর এটা হচ্ছে 2 নম্বর থাইরিস্টরের জন্য যে ফায়ারিং সিকোয়েন্সটা। তো এখানে আমরা এটা কি করলাম, পজিটিভ হাফ সাইকেল আমরা থাইরিস্টর ওয়ানটাকে যে এখানে ফায়ার করে দিলাম, আর নেগেটিভ হাফ সাইকেলে এখানে থাইরিস্টর টুটাকে ফায়ার করে দিলাম, ঠিক আছে। এখন তাহলে গ্রাফটা কেমন হবে দেখো, আদৌ এটা বলা লাগবে কিনা, অনেক সিম্পল। ভেঙে ভেঙে আর লিখতেছি না, জাস্ট মুখে বলতেছি, একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। এই যে দেখো জিরো থেকে আলফার মধ্যে কি, জিরো থেকে আলফার মধ্যে পজিটিভ হাফ সাইকেল যেহেতু এটা কি হয়ে আছে, ফরওয়ার্ড হয়ে আছে, কিন্তু যেহেতু ফায়ার হয় নাই, তার মানে কি ফরওয়ার্ড ব্লকিং মোডে আছে। সো এটা যদি ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকে, তাহলে দেখো এটাও তো অফ, এটাও তো অফ, তাহলে আউটপুট ভোল্টেজটা আসলে কত হবে, জিরো। এই জন্য দেখো জিরো থেকে আলফা অ্যাঙ্গেলের মধ্যে আউটপুট ভোল্টেজটা এখানে কত, জিরো, ঠিক আছে। এরপর আলফা থেকে পাই অ্যাঙ্গেলের মধ্যে কি হবে, এই আলফা অ্যাঙ্গেলে এসে তুমি কি করে দিলা, এটাকে ফায়ার করে দিলা। এটা তো ফরওয়ার্ড হয়েছিল, এটাকে যদি ফায়ার করো এটা কি শর্ট হয়ে যাবে, কন্ডাকশনে চলে আসবে, আর এটা তো অফ।
তাহলে সুন্দরভাবে এই দিক দিয়ে কারেন্টটা সার্কিটটা ক্লোজ করে ফেলবে। তাহলে আউটপুট ভোল্টেজ ইকুয়ালস টু কি হবে? ইনপুট ভোল্টেজ। সো এই যে দেখো এই সেম গ্রাফটা এখানে রিপিট হলো। ঠিক আছে, এরপরে দেখো নেগেটিভ হাফ সাইকেল শুরু হইলো। এখন নেগেটিভ হাফ সাইকেল এখানে শুরু হইলে আসলে কি হবে, যে নেগেটিভ হাফ সাইকেলের মধ্যে নেগেটিভ হাফ সাইকেল যখনই শুরু হলো, এটা তো এখন রিভার্স হয়ে গেল, তাই না? এটার আর কোনো কাজ নেই, কিন্তু এটা কি হয়ে যাবে? ফরওয়ার্ড হয়ে যাবে। এটা ফরওয়ার্ড হয়ে গেলেও স্টিল এটার কি প্রয়োজন আসলে? ফায়ারিং অ্যাঙ্গেলটা প্রয়োজন। সো আমরা তো একদম পাইতে ফায়ার করি নাই, পাই প্লাস আলফা অ্যাঙ্গেলে গিয়ে ফায়ারটা করছি। সো এই ক্ষেত্রে কি হইতেছে আসলে, যে পাই অ্যাঙ্গেল থেকে শুরু করে পাই প্লাস আলফা অ্যাঙ্গেল পর্যন্ত এটাও অফ, এটাকে যেহেতু ফায়ার করি নাই এটাও অফ। যেহেতু দুটাই অফ, এজন্য দেখো আউটপুট ভোল্টেজটা আবার জিরো হয়ে গেল। ঠিক আছে, সো এই জন্য দেখো পাই থেকে পাই প্লাস আলফা পর্যন্ত দুটাই এখানে অফ থাকলো। সো এখন দুটাই অফ থাকলো, এরপরে পাই প্লাস আলফা থেকে আমরা কি করে দিলাম? থাইরিস্টর টুটাকে ফায়ার করে দিলাম। এটাকে যখনই ফায়ার করলা এটা কি কন্ডাকশনে চলে আসলো, এটা যখনই কন্ডাকশনে আসলো দেখো সার্কিটটা কি এভাবে ক্লোজ হয়ে গেল। সার্কিটটা ক্লোজ হয়ে গেলে আবার কি আউটপুট ইকুয়ালস টু ভিএস। সো এই যে দেখো যেমন ইনপুট ছিল তেমন আউটপুট। এই দেখো কারো কোনো কনফিউশন আছে কিনা? ওই না অ্যাঙ্গেল স্যার। ট্যাঙ্গেল ভেঙে ভেঙে লিখলাম না, কারণ এই টাইপের তো অনেকবারই বললাম, সব তো প্রায় একই রকমই আসলে, নতুন তেমন কিছু না। ঠিক আছে, তো এটা দেখো গেল ভোল্টেজের গ্রাফ। এরপরে কারেন্টের গ্রাফটা কি হবে? সেমই হবে, যেহেতু রেজিস্টিভ লোডই আমরা ধরে চলতেছি, তাই না? আর সুইচের গ্রাফটা কেমন হবে? ওই একই কথা। এইটুকু সময় যেহেতু দুটা সুইচই অফ ছিল, দুটা সুইচে যদি অফ থাকে তাহলে আউটপুট ভোল্টেজ তো জিরো ছিল না। তাহলে এটা কার সাথে কানেক্টেড? এর সাথে। আর এটা কার সাথে কানেক্টেড? এটার সাথে। তার মানে ভিএসডব্লিউ আর ভিএস দুটো আসলে কি সমান হবে। এই জন্য দেখো জিরো থেকে আলফা মানে যখন দুটা সুইচই অফ তখন কি সুইচের ভোল্টেজটা হবে ভিএস এর সমান। আবার এই যে এইটুকু অ্যাঙ্গেল দেখো, এইটুকু অ্যাঙ্গেলের মধ্যেও কিন্তু একই কথা, সুইচ ওয়ানও অফ ছিল সুইচ টু অফ ছিল। সো যেহেতু অফ ছিল সো আউটপুট ভোল্টেজ সরি সুইচের ভোল্টেজ কিসের সমান হবে? ইনপুট ভোল্টেজের সমান। এই জন্য দেখো এই যে এই অংশটুকু এখানে চলে আসছে। দেখো ক্লিয়ার সবার? সিম্পল জিনিস, জাস্ট ইউনি ডিরেকশনালটা বুঝলে বাই ডিরেকশনালের পার্থক্য এটাই যে নেগেটিভ হাফ সাইকেলে একটু আউটপুট জিরো আসবে, কারণ কি আরেকবার ফায়ার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে গ্রাফ যদি বুঝে থাকো একই ফরম্যাটেই তো আমরা পড়তেছি, তাহলে আমরা কি করব? ওগুলোর যে আরএমএস ভ্যালু এটা ওটা দেখবো, তবে ওটার আগে একটা বিষয় আছে। এই যে বাই ডিরেকশনাল যে কনভার্টার আছে না, এটা দুটা থাইরিস্টর দিয়েও করা যায়, আবার একটা ট্রায়াক দিয়েও করা যায়। কেমনে বলো তো? ট্রায়াক দিয়েও করা যাবে বা দুটো থাইরিস্টর দিয়েও করা যাবে। এই যে দেখো, তোমাদের যখন একবারে ফার্স্ট দিন তোমাদের বিভিন্ন ডিভাইস পড়ায়, সো কিছু কিছু ডিভাইস ছিল যে যেমন এই যে এসিআর বা থাইরিস্টর ছিল, আর এক ধরনের থাইরিস্টর ছিল ওটা ছিল ট্রায়াক। ট্রায়াকের বৈশিষ্ট্য হলো যে ট্রায়াক দুটা অ্যান্টি প্যারালাল থাইরিস্টরের মতো কাজ করে। অর্থাৎ দুটা অ্যান্টি প্যারালাল থাইরিস্টর একসাথে থাকলে কি হয়, যে পজিটিভ হাফ সাইকেলও যে কোনো একটা কন্ডাক্ট করে, নেগেটিভ হাফ সাইকেলও যে কোনো একটা কন্ডাক্ট করে, মানে বাই ডিরেকশনালি সে কাজ করে। একটা ট্রায়াক কিন্তু বাই ডিরেকশনাল ডিভাইস। ট্রায়াক এটা পজিটিভ হাফ সাইকেলও অন হইতে পারবে, নেগেটিভ হাফ সাইকেলও অন হইতে পারবে। কন্ডিশন হচ্ছে যে তোমার একে জাস্ট ট্রিগার করে রাখতে হবে। তুমি যদি ট্রায়াককে ট্রিগার বা ফায়ার করো তাহলে পজিটিভ হাফ সাইকেলে ফায়ার করলেও ও অন হবে, নেগেটিভ হাফ সাইকেলে ফায়ার করলেও ও অন হবে। বুঝতে পারছো? তাহলে গ্রাফিকে কোনো চেঞ্জ হবে দেখো তো? গ্রাফে কিন্তু কোনো প্রকার এখানে চেঞ্জ হবে না। কারণ কি, এর আগে আমাদের দুটা থাইরিস্টরকে দুটা আলাদা আলাদা জায়গায় ট্রিগার করতে হইতো। এই যে এই পয়েন্টটা একবার ট্রিগার করলা, এই পয়েন্টটা একবার ট্রিগার করলা। সো একটা পয়েন্টে ট্রিগার করছো পজিটিভ হাফ সাইকেলে, একটা পয়েন্টে ট্রিগার করছো নেগেটিভ হাফ সাইকেলে। এখানে একটা থাইরিস্টর দিয়েই সবকিছু হয়ে যাবে। এই সেম গেটে একবার আমি পজিটিভ হাফ সাইকেলে ফায়ার করব, সেম গেটে একবার নেগেটিভ হাফ সাইকেলে ফায়ার করব।
কারণ একে যে কোনো সাইকেলে ফায়ার করলেই এ ফরওয়ার্ড হয়ে কন্ডাকশনে আসতে পারবে। ঠিক আছে, এই জন্য দেখো আমি 0 থেকে π এর মধ্যে আমি এই যে একে একবার এখানে ট্রিগার করলাম বা ফায়ার করলাম, আবার নেগেটিভ হাফ সাইকেলেও একে একবার আমি ফায়ার করলাম বা ট্রিগার করলাম। ঠিক আছে, তাহলে দেখো একইভাবে চিন্তা করো যে 0 থেকে আলফার মধ্যে এটা ফরওয়ার্ড হয়ে আছে, কিন্তু ট্রিগারিং তো নাই। ট্রিগারিং না থাকলে কি এটা ওপেন? এটা ওপেন হয়ে থাকলে আউটপুট ভোল্টেজ কি হবে? এই যে 0। এরপরে ফরওয়ার্ড তো হয়েছিল, আলফা অ্যাঙ্গেলে এসে তুমি একে ট্রিগার করে দিলা, একে ট্রিগার করলে অন হয়ে গেল, তাহলে আউটপুট কি ভিএস এর সমান হয়ে গেল। আবার নেগেটিভ হাফ সাইকেলে এসে এটা কিন্তু ফরওয়ার্ড হয়ে আছে, নেগেটিভ হাফ সাইকেলে কি থাকবে? ফরওয়ার্ডই থাকবে। কিন্তু যেহেতু এইটুকু অংশে কি করো নাই, ট্রিগার করো নাই, এজন্য এটা কি অফ, এজন্য আউটপুটও দেখো অফ। আবার নেগেটিভ হাফ সাইকেলে যখন তুমি কি ফায়ার করলা, এটা আবার অন হলো, আবার যদি অন হয় আউটপুট আবার কি ইনপুটের সমান হয়ে যাবে। এই ট্র্যাকটা কেমনে করতে হবে বুঝতে পারলা? ওই এটাও যেমনে কাজ করে এটাও এমনেই কাজ করে। পার্থক্য হচ্ছে এখানে দুটা থাইরিস্টল লাগবে, একটাকে এক সাইকেলে ফায়ার করবা, একটাকে আরেক সাইকেলে ফায়ার করবা, কিন্তু ট্র্যাক দুটা মিলেই আসলে কম্বিনেশন। তুমি যে কোনো হাফ সাইকেলে ওকে ফায়ার করো, ও ফরওয়ার্ড এসে অন করতে পারবে। ঠিক আছে, বাকি গ্রাফ ট্রাফ সব তো সেমই হবে, কারণ কাজ তো একই ভাবেই করতেছে আলটিমেটলি। দুটা থাইরিস্টল মিলেই একটা ট্র্যাক বেসিক্যালি। ঠিক আছে, So, এখন দুটা সার্কিটের জন্য দেখো একই রকমই আউটপুট হবে, এজন্য দুটার জন্য কিন্তু ফর্মুলাগুলো একই রকমই আসবে, এজন্য আমি একবারে এখানে দেখাইছি। সো এটার ফর্মুলা কেমন কি হবে দেখো তো। তো এখানে কত অ্যাঙ্গেল পর পর এটা রিপিট হইতেছে? টাইম পিরিয়ড কত একজন বলো, কত অ্যাঙ্গেল পর পর রিপিট হইতেছে? টাইম পিরিয়ড কত? 2π। কারণ এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে এরকম থাকলো, এখানে এরকম থাকলো, আবার একটু পরে কি হবে? সেম জিনিসটা আবার রিপিট হওয়া শুরু হবে। সো এই ক্ষেত্রে টাইম পিরিয়ড কত? 2π। সো এই যে 1/2π নিলাম। এখন দুই ভাবে করা যাবে, যে 0 থেকে 2π পর্যন্ত তুমি পুরোটা ভেঙে ভেঙে নাও। ভেঙে ভেঙে নিতে হলে কি করতে হবে বলো তো? আলফা থেকে পাই পর্যন্ত একবার ভিএম সাইন ওমেগা টি, আবার পাই প্লাস আলফা থেকে 2π পর্যন্ত মাইনাস ভিএম সাইন ওমেগা টি, বারবার ভেঙে ভেঙে করতে হবে। এর চেয়ে যদি আমি একটা কাজ করি, এই যে দেখো এইটুকু অংশের এরিয়া বের করে আমি যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কি এটা সহ পাওয়া যাবে না? সো ওটাই দেখো আমি এখানে করছি আর কি, যে শুধুমাত্র আমি একটা অংশের এরিয়া বের করব, আলফা থেকে পায়ের মধ্যে ওই যে ভিএম সাইন ওমেগা টি, এটা আমি বের করব। বের করে আমি 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটাও পাওয়া গেলে এটাও পাওয়া গেল। বুঝতে পারছো? সো ওটাই দেখো এখানে করা হয়েছে। চাইলে ভেঙে ভেঙেও করতে পারো, বা ডিরেক্টলি একটা অংশে বের করে 2 দ্বারা গুণ করলে হবে, যেটা তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, সো এখানেও দেখো একটু কষ্ট করে ক্যালকুলেশন করবা, ইন্টিগ্রেশন শেষ করলে ফাইনাল ফর্মুলা পাবা এটা। ঠিক আছে, এবং এখানেও দেখো সেম কমেন্টস। আমাদের আউটপুট ভোল্টেজটা আমরা কিসের উপর ডিপেন্ড করে কন্ট্রোল করতে পারতেছি দেখো তো। আলফা এর উপরে। আলফা। আলফা, ফায়ারিং অ্যাঙ্গেল, তাই না? একমাত্র যদি ফায়ারিং অ্যাঙ্গেলটা চেঞ্জ করো তাহলে কি আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হবে। এখন কত রেঞ্জের মধ্যে চেঞ্জ করতে পারবা? ইউনি ডিরেকশনালে কি ছিল, যে 70.7% থেকে শুরু করে 100% পর্যন্ত তুমি টিউন করতে পারতেছিলা, তাই না? সো আমরা এখানে দেখি কতটুকু টিউন করা যাবে। সো আলফার মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু বসাও। দেখো আলফার ভ্যালু যদি 0 বসাও, এটা আবার কি হয়ে যাবে? ভিএস হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম ভ্যালু 100%। কিন্তু এই ফর্মুলায় দেখো, এখন যদি আলফার ভ্যালু 180 ডিগ্রি বসাও তাহলে কি হবে? আলফার ভ্যালু 80 মানে কত? পাই। এটা কত? সাইন 2α বাই 2π। দেখো 1 মাইনাস পাই পাই কেটে কেটে 1, আর সাইন 2π এর ভ্যালু কত? 0। তাহলে 1 মাইনাস 1 কত হবে? 0। তার মানে ভিএস গুণন 0, তার মানে কত? 0। তাহলে এখানে সুবিধা কি হইলো আসলে? বাই ডিরেকশনালে আমরা একদম 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম ইনপুট পুরাটুকু রেঞ্জে আসলে ভ্যারি করতে পারবো। মানে তোমার সাপ্লাই মনে করে 100 ভোল্ট, তুমি চাইলে এটার ফায়ারিং অ্যাঙ্গেল চেঞ্জ করে করে তুমি একদম 0 1 2 3 5 6 7 8 একদম 100 পর্যন্ত কি করতে পারবা? ভোল্টেজটা ভ্যারি করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা যদি হয়, তাহলে দেখো তো এটার এখন ডিসি ভ্যালু কত হবে? এখানে দেখো লেখা আছে 0, তাই না?
তাহলে এটা যদি ডিসি ভ্যালু কেমনে বের করবা, এই যে একই ভাবে তো বললাম যে এটা নিবা, নিয়ে 2 দ্বারা গুণ করে আলফা থেকে পাই পর্যন্ত √2 VS সামথিং সামথিং লিখবা, লিখলে কি আসবে। কিন্তু এটা এমনও বোঝা যায় এটা জিরো হবে, কেন বলো তো? এখন কিন্তু পজিটিভ আর নেগেটিভ দিকে কিন্তু সমান হয়ে গেছে, এই যে দেখো এইটুকু অংশ যতটুকু হবে এইটুকু অংশ কিন্তু ততটুকু হবে। সো প্লাস মাইনাস যখন ইন্টিগ্রেশন করবা যোগ হয়ে জিরো হয়ে যাবে। বুঝতে পারলাম? সো এই রকম একটা গ্রাফের যেমন কি এখানে এখানে সমান হইলে ইন্টিগ্রেশন করলে অ্যাভারেজ ভ্যালু কত হয়? জিরো হয়। সিমিলারলি এটাও তো আসলে সিমেট্রিকই, সিমেট্রিক হওয়ার কারণে এটা এটা সমান হয়ে ফাইনালি কি হয়ে যাবে আসলে? জিরো হয়ে যাবে। এই জন্য ক্যালকুলেশন করেও দেখতে পারো এটা ফাইনালি কত আসবে? জিরো আসবে। ঠিক আছে। আর পাওয়ার ফ্যাক্টর কেমনে বের করবা, এটা তো এর আগে 2 বার বললামই, যে আউটপুট ভোল্টেজের নিচে ইনপুট ভোল্টেজ নেওয়া যাবে, তাহলে এই যে যে অংশটুকু থাকবে ওটাই কি পাওয়ার ফ্যাক্টর। সিম্পল। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা দেখো। সো ওভারঅল যদি দেখো আমরা দেখি তো বাই ডিরেকশনাল হলো, আর লোডের জন্য হলো। ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখলে মোটামুটি হয়ে যাবে, সেটা হচ্ছে আর এল লোডের জন্য এটা কেমন হবে। ঠিক আছে। সো দেখো একইভাবে দেখবো, সেম জিনিস যেটা আমরা কিসের জন্য দেখলাম, আর লোডের জন্য, ওটা আমরা কিসের জন্য দেখবো, আর এল লোডের জন্য দেখবো। ঠিক আছে। আচ্ছা, তো আর এল লোডের জন্য এটা কেমনে কি হবে? পার্থক্য কোথায় আসবে বলো তো? যে রেকটিফায়ার সার্কিটে আমরা আর এল লোড পড়ছিলাম না, রেকটিফায়ার সার্কিটে আর এল লোড নিয়ে যে আমরা কাজ করতে হইতো তেমনি আসলে করতে হবে। দেখো এটা একটু অন্যরকম আছে, যেহেতু সাথে সাথে আঁকাইতেছি তোমাদের জন্য একটু সহজ হবে। তাহলে একটা কাজ করি, এটা এখানে থাক, এইটুকু নিয়ে যাই। আচ্ছা, তো এখানে দেখো, আচ্ছা এখানে তাহলে খেয়াল করো আমরা এখানে কি কি প্লট করতেছি, এখানে আউটপুট ভোল্টেজটা দেখবো এবং আউটপুট কারেন্টটা দেখবো। আচ্ছা, তাহলে দেখো সাথে সাথে থাকো, এখানে তাহলে আমরা ওই যে অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল একটু ভেঙে ভেঙে করি, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে নি। তাহলে শুরুতে আসো, যে মনে করো অ্যাঙ্গেলটা কত, জিরো থেকে শুরু করে আলফা। আচ্ছা, জিরো থেকে শুরু করে আলফা অ্যাঙ্গেলের মধ্যে কি হয়েছে? থাইরিস্টর 1 যেটা, এটা কি অফ? থাইরিস্টর 2 যেটা, এটাও কি অফ? দেখো এটা তো বুঝতেছো, কারণ জিরো থেকে আলফার মধ্যে এটা তো রিভার্স, এটা ফরওয়ার্ড কিন্তু ফায়ারিং হয় নাই। যেহেতু ফায়ারিং হয় নাই তাহলে কি হবে? ফরওয়ার্ড ব্লকিং মোড, এই জন্য দুটাই কি অফ। তো দুটাই যদি অফ থাকে তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? জিরো। ঠিক আছে। তাহলে এই যে জিরো থেকে শুরু করে আলফা অ্যাঙ্গেল পর্যন্ত আউটপুট ভোল্টেজ কত? জিরো। এবং আউটপুট ভোল্টেজ যদি জিরো হয়ে থাকে, এই ক্ষেত্রে আউটপুট কারেন্টও কত হয়ে যাবে? জিরো। সো আউটপুট কারেন্ট এই ক্ষেত্রে কত? জিরো। ঠিক আছে। আচ্ছা, এর পরের অ্যাঙ্গেলে আসো, আলফা থেকে শুরু করে পাই। আচ্ছা দেখো, আলফা অ্যাঙ্গেল এসে কি হয়ে গেল? S1 যেটা ফরওয়ার্ড ব্লকিং মোডে ছিল, ওটা কিন্তু এখন ফরওয়ার্ড কন্ডাকশন মোডেও এসে গেল। তার মানে কি সুইচ 1টা অন হয়ে গেল, আর সুইচটা তো রিভার্স বায়াস, এটা অফই থাকবে। এই তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? এই যে এই অ্যাঙ্গেলে এসে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের সমান হয়ে গেল।
এবং কারেন্টটা কেমন হবে বলো তো? এর আগে যখন রেজিস্টিভ লোড ছিল, কারেন্টটা কি ছিল? ভি আউটপুট বাই আর। ভিএম বাই আর। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে আর এল লোডের জন্য কেমন হবে? যেহেতু ইন্ডাক্টর আছে, তার মানে কি ইন্ডাক্টর ওই যে চার্জিং ডিসচার্জিং করছিল না, ওই জিনিসগুলো একটু ভিতরে ঢুকে যাবে আবার। ঠিক আছে। সো এই ক্ষেত্রে যেটা হবে যে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের সমান। সো ইনপুট ভোল্টেজ দিয়ে যখন কি কারেন্টটা ফ্লো করবে আউটপুটের মধ্যে দিয়ে, তখন ইন্ডাক্টরটা কি করতে থাকবে? চার্জ করতে থাকবে। সো এখানে এটা কি হবে? চার্জিং কারেন্ট। ঠিক আছে। তাহলে এটার গ্রাফগুলো এখন তাহলে দেখতে কেমন হবে, এটা একটু ড্র করো। যে এখানে এসে তাহলে আউটপুট ভোল্টেজটা যে ইনপুট ভোল্টেজের মধ্যে যে এরকম হবে, এবং এই ইন্ডাক্টরটা কি হবে আসলে? চার্জিং হবে। ওকে, এখন আসো নেগেটিভ হাফ সাইকেলে। প্রথমে পাই থেকে শুরু করে আসো বিটা অ্যাঙ্গেলে। এই বিটা অ্যাঙ্গেল কি মনে আছে? এক্সটিংশন অ্যাঙ্গেল। এখানে কাহিনীটা কি ঘটবে দেখো। এর আগে কি হইতেছিল যখন আর লোড ছিল? যে যখনই নেগেটিভ হাফ সাইকেলটা শুরু হয়ে যায়, তখনই এই থাইরিস্টরটা কি অফ হয়ে যায়, এবং এই থাইরিস্টর ফায়ারিং পায় না দেখে অফ হয়ে যায়। সো যখনই দেখো যে পাই অ্যাঙ্গেলটা ক্রস হয়ে এইটুকুর মধ্যে ছিল, যে এইটুকুর মধ্যে যখন ছিল, তখন এইটুকুর মধ্যে দুটো থাইরিস্টরে আসলে অফ ছিল। এই জন্য আউটপুটটা কি হইতো? জিরো হইতো, তাই না? সো এখানে দেখি কোথায় আসলে একটু চেঞ্জ হবে। সো এ পাই অ্যাঙ্গেল ক্রস করার পর এ থাইরিস্টর ওয়ান যেটা, ওটা তো অফ হয়ে যাওয়ার ট্রাই করবে, তাই না? কিন্তু এখানে ঘটনা কি ঘটবে? ইন্ডাক্টরটা ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইন কারেন্টকে অপোজ করার চেষ্টা করবে। করার জন্য ইন্ডাক্টরটা চার্জ করতেছিল এইভাবে, সেটা ডিসচার্জ করবে কিভাবে? উল্টা ভাবে, এরকম। সো ও যদি এখন এইরকম ডিসচার্জ করে দেয়, তাহলে এই যে থাইরিস্টর ওয়ান যেটা, এটা স্টিল কি থাকবে আসলে? অনই থাকবে। ঠিক আছে। থাকবে। হুম। সো যতক্ষণ পর্যন্ত আসলে কি হইতেছে, ডিসচার্জিং কারেন্টটা থাকতেছে, ততক্ষণ থাইরিস্টরটা অন। আর যতক্ষণ থাইরিস্টর অন থাকবে ততক্ষণ কি আউটপুটে ভোল্টেজ তো অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে। সো আমি ধরে নিলাম যে মনে করো যে কারেন্টটা এই যে এইটুকু সময় এসে জিরো হয়ে গেল। এই যে এখান থেকে চার্জ করা শুরু করলো, এখানে এসে সে ডিসচার্জ করে দিল, এবং এই অ্যাঙ্গেলটা কত? ওই যে ওই বিটা অ্যাঙ্গেলটা, এক্সটিংশন অ্যাঙ্গেল আমরা এটাকে বলছিলাম। ঠিক আছে। সো যতক্ষণ পর্যন্ত কি কারেন্টটা জিরো হলো, ততক্ষণ পর্যন্ত কি ছিল? সুইচ ওয়ানটা অন ছিল। এই জন্য আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ কি স্টিল সমান হবে। সো এখানে এসে নেগেটিভ দিকে একটু আসবে। ঠিক আছে। সেখানে কমেন্ট গুলো লিখে ফেলো যে সুইচ ওয়ানটা কি থাকবে? অনই থাকবে। সুইচ টুটা কি থাকবে? যেহেতু ফায়ারিং পায় নাই, ও তো অফ ছিল, অফই থাকবে। এবং আউটপুটটা কিসের সমান হবে? ইনপুটের সমান। এবং আউটপুট কারেন্টটা কি হবে? ডিসচার্জিং কারেন্ট। ঠিক আছে। সো সুইচ ওয়ানের মধ্যে দিয়ে ডিসচার্জ করার কারণে ওই থাইরিস্টরটা কি থাকছে? অনই থাকছে, থাকার কারণে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের সমান। ঠিক আছে। এখন আসো এর পরের অ্যাঙ্গেলে। সো এটা তো হলো বিটা, আর এই অ্যাঙ্গেলটা কত? পাই প্লাস আলফা। সো বিটা থেকে শুরু করে পাই প্লাস আলফার মধ্যে কি হবে? এই যে দেখো এই অ্যাঙ্গেলটা কত? বিটা। আর এটা কত? পাই প্লাস আলফা। এইটুকুর মধ্যে কি ঘটনা ঘটতেছে ওটা একটু দেখতে চাচ্ছি আর কি। সো বিটা থেকে শুরু করে এই পাই প্লাস আলফার মধ্যে আসলে এখানে কি হবে দেখো তো। সুইচ ওয়ান কি হবে? সুইচ টু কি হবে? আউটপুট ভোল্টেজ কি হবে? আউটপুট কারেন্ট কি হবে? দেখো তো, বলতে পারো কিনা। এই যে এইটুকু সময়ের মধ্যে, এই যে এইটুকু। স্যার অফ থাকবে। হ্যাঁ, সুইচ টু যেহেতু ফায়ারিংটা পায় নাই, এটা তো অফ থাকবে শিওর। এন্ড সুইচ ওয়ানটা এর আগে পর্যন্ত অন ছিল, কারণ কি ইন্ডাক্টরটাকে ফোর্সফুলি অন রাখছিল, কিন্তু ইন্ডাক্টরের তো কারেন্ট শেষ। সো এই জন্য সুইচ ওয়ানটাও কি হয়ে যাবে? অফ। এন্ড দুটাই যদি অফ হয়ে থাকে, আউটপুটে তো আর কিছুই যাবে না। তার মানে আউটপুটটা জিরো হয়ে যাবে, আর কারেন্টটাও কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ঠিক আছে। ওকে। তাহলে এখন যদি এটা যদি বুঝে থাকো, তাহলে বাকি থাকলো কোন অ্যাঙ্গেল? পাই প্লাস আলফা থেকে টু পাই। ঠিক আছে।
পাই প্লাস আলফা থেকে শুরু করে। আচ্ছা, এখন এই অ্যাঙ্গেলের মধ্যে সুইচ গুলা কি হবে দেখো তো, বোঝো কিনা। S1 অফ হবে, S2 অন হয়ে যাবে। হুম, S1 তো দেখো অফ ছিলই। সো অফ ছিল, নেগেটিভ হাফ সাইকেলে তো আর জীবন অন হইতে পারবে না, সো অফ ছিল, অফই থাকবে। কিন্তু সুইচ টুটা দেখো, নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু কারেন্ট তো এরকম, ও তো ফরওয়ার্ড হয়েছিল, কিন্তু সমস্যা ছিল কি, ফায়ারিংটা পায়নি। সো পাই প্লাস আলফা অ্যাঙ্গেল এসে কি, যেহেতু কি সে ফায়ারিংটা পেয়ে যাচ্ছে, তাহলে ও কি হয়ে যাবে, অন হয়ে যাবে। ও অন হয়ে গেলে আউটপুট ইকুয়ালস টু ভিএস, এবং এই ইন্ডাক্টরের কারেন্টটা কি করবে, আবার চার্জ করা শুরু করবে, আবার চার্জ করা শুরু করবে। ঠিক আছে। তো এই যে এখানে তাহলে গ্রাফটা দেখো কেমন হলো, এই যে এখানে আসলো, এখানে এসে এইরকম হইলো, হওয়ার পর কিছু অংশ কি থাকবে, এটা জিরো থাকবে, তাই না? এই যে পাই প্লাস আলফা পর্যন্ত জিরো থাকবে। জিরো থাকার পর আবার এটা কি করবে, ইনপুটকে এভাবে ফলো করা শুরু, এবং এখান থেকে ইন্ডাক্টরটাও কি হবে, ধীরে ধীরে আবার চার্জ করা শুরু করবে। দেখো বুঝতে পারলা কিনা? জাস্ট এখানেও যে ইন্ডাক্টরের যে চার্জিং ডিসচার্জিং, এই জিনিসটা একটু মাথায় নিয়ে আসলেই হবে। ঠিক আছে। এখন এখানে একটা বিষয় আছে দেখো, এই যে এখানে যে গ্রাফটা ছিল আর আমি যে গ্রাফটা আঁকলাম, ঠিক আছে, ওটার মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা সরি, একটা জায়গায় ভুল হয়েছে, এই যে কারেন্টের ডিরেকশন তো উল্টো, আমি কারেন্টটা ড্র করতে আসলে ভুল করলাম। যে মানে এই যে বিষয়টা কি রকম, যে দেখো এই কারেন্টের ডিরেকশনটা কোন দিকে ছিল, এই যে এইদিকে না, এই চার্জিং তো এইভাবে ছিল, কিন্তু এখন তো চার্জ করতেছে যে উল্টা ভাবে, এই জন্য কারেন্টটা কি দিতে হবে, আসলে উল্টো দিকে দিতে হবে। ঠিক আছে। তাহলে যে এখানে কারেন্ট বাড়বে অবশ্যই, কিন্তু এই যে একটু উল্টা হয়েছে, এই যে এরকম। ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখো তফাৎ কোথায় আসলে, এখানে দেখছো যে ছোট্ট এই জিনিসটা কিন্তু আমি এখানে আঁকি নাই, ওটা আসলে কই থেকে বলো তো? মেইনলি আমি বলি, গ্রাফটা তো সিমেট্রিক হবে পজিটিভ দিকে আর নেগেটিভ দিকে। আমি যখন একদম টাইম জিরো টাইমে চিন্তা করছি, মানে একদম জিরো টাইমে যখন চিন্তা করছি, তখন শুরুতে কিছুই নেই। কিন্তু যখন তুমি স্টেডি স্টেটে দেখবা, মানে অনেকগুলো সাইকেল পার হয়ে গেছে, ওই অবস্থায় গিয়ে যখন দেখবা, তখন এই যে নেগেটিভ সাইডে যে পোর্শন, মানে এই গ্রাফটা এর পরে আসবে কেমনে, এই গ্রাফটাতে যে সিমেট্রিক হবে, এখানে আসবে, এখানে আসার পরে কি ছোট্ট একটু কি ডিসচার্জের জন্য থাকবে, থাকার পর গ্রাফটা কি আবার এরকম হবে না? তো এই যে পরের সাইকেলে যে জিনিসটা আসবে কন্টিনিউয়াসলি, যদি তুমি চিন্তা করতে চাও, এটা কি এখানে একটা পোর্শন তো থাকবে। এই বুঝতে পারলাম। অর্থাৎ আমি যেটা আঁকাইছি ওটা কিসের জন্য, ট্রানজিয়েন্ট মুভমেন্টের জন্য, মানে একদম ইনিশিয়াল টাইমের জন্য থেকে আমি আঁকাইছি। কিন্তু যখন তুমি স্টেডি স্টেটে দেখবা, তখন কি যে প্রতিটা পজিটিভ সাইকেলে কি এরকম একটা ছোট্ট একটা অংশ তো আসবে। সো ওই অংশ সহ ওখানে দেখানো হয়েছে। তোমরা যদি এটা আঁকাও তাও হবে, যদি এমনি আঁকাও তাও হবে, এটা কোনো সমস্যা নেই। কারেন্টের ক্ষেত্রেও সেম, দেখো কারেন্টে এই যে এই দিকে কি একটু অংশ যাবে না, বিটা অ্যাঙ্গেল টুকু, তো এই বিটা অ্যাঙ্গেল টুকু এখানে দেখা হয়েছে। এ দেখো বুঝতে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তাহলে যদি এটা বুঝে থাকো, তাহলে এটার ইকুয়েশন কেমন হবে? এই যে দেখো, আউটপুট ভোল্টেজের জন্য যে এখানে আরএমএস ভ্যালু, দেখো এটা বোঝো কিনা, সিম্পল জিনিস, একটা অংশের বের করব, একটা অংশের বের করে দুই দিয়ে গুণ করে দিব, তাহলে তো হয়ে গেল। আমি এখানে একটা কাজ করছি দেখো, টেকনিক্যালি অ্যাঙ্গেলটা ধরে একটু ইজি হবে। এই যে আমি এখান থেকে শুরু করে এইটুকুর জন্য, যে নিচের এই ছোট্ট অংশটুকু সহ এইটুকুর জন্য এরিয়া বের করে দুই দ্বারা গুণ করে দিলাম, তাহলে তো এটাও মাঝে চলে আসবে, এটাও মাঝে চলে আসবে। এই বুঝতে পারলাম। পিরিয়ড কত, 2 পাই। আমার ইন্টিগ্রেশন করা লাগতো কত, 0 থেকে 2 পাই। আমার 0 থেকে 2 পাইয়ের মধ্যে টোটাল এরিয়াটুকু পাইলেই তো হয়েছে, তাই না? আমি টেকনিক্যালি যেটা করছি, এখানে অ্যাঙ্গেল কত, আলফা, এখানে অ্যাঙ্গেল কত,
বিটা। সো আলফা থেকে বিটার মধ্যে এই অংশটুকু গ্যাপ ক্যালকুলেশন করে বের করলাম, বের করে 2 দ্বারা গুণ করলাম, তাহলে কি পুরোটুকুর এরিয়া পাওয়া গেল। ঠিক আছে, সো এইভাবে করলে আর কি ক্যালকুলেশনটা কমপ্লেক্স কম হবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আরএমএস এর এটা যদি বুঝতে পারো, ঠিক আছে, এখানে আরেকটা কাজ হবে, যেটা আউটপুট কারেন্টের এক্সপ্রেশনটা বের করতে হবে। আউটপুটের তো আরএমএস ভোল্টেজ বের করলা, আরএমএস কারেন্ট তো বের করতে হবে, তাই না? এখন আরএল লোডের ক্ষেত্রে ঝামেলা কোথায় হয় বলো তো? যে ওই যে তোমাদের যে সিগন্যাল অ্যান্ড লিনিয়ার সিস্টেম যে কোর্সটা আছে, ওখানে আরএল লোডের মধ্যে দিয়ে যে কারেন্টের এক্সপ্রেশনের মধ্যে কি থাকে? ন্যাচারাল রেসপন্স থাকে এবং কি থাকে? ফোর্স রেসপন্স থাকে। রেকটিফায়ারও পড়াইছিলাম, মনে আছে? আরএল জি লোডের স্যার। মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখন ওখানে কি থাকবে? ন্যাচারাল রেসপন্সও থাকবে, ফোর্স রেসপন্সও থাকবে। সো ওটা দিয়ে আর কি সামনে আমাদের একটু কাজ করতে হবে আর কি। দেখো আমি করে দিচ্ছি এটা, যে এই সার্কিটের জন্য যে কারেন্টের এক্সপ্রেশন আসবে ওটার মধ্যে কি থাকবে? ন্যাচারাল অংশ থাকবে, আর কি থাকবে? ফোর্স রেসপন্স। ঠিক আছে, এখন উম, একটা ফার্স্ট অর্ডার সার্কিটের ন্যাচারাল রেসপন্স কি হয়? এ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। ঠিক আছে, বা এখানে আমি সুবিধার জন্য ওমেগা টি করে দিলাম, আর নিচে ওমেগা টাও করে দিলাম, কথা তো একই, ওমেগা ওমেগা কেটে টি বাই টাউই থাকবে। আর ফোর্স রেসপন্স কি নিতে হয় মনে আছে? একটা সাইনোসয়েডাল ফাংশনের জন্য আমরা ভিএম বাই জেড ইন্টু সাইন ওমেগা টি মাইনাস থিটা নিব। মানে আমাদের ইনপুট কি? ভিএম সাইন ওমেগা টি। যেহেতু কারেন্ট হইতে হবে, জেড দিয়ে ভাগ করে দিলাম। আর যেহেতু ইন্ডাকটিভ লোড ল্যাগিং হইতে হবে, এর জন্য কি করলাম আমরা? থিটা দ্বারা অ্যাঙ্গেলটা বিয়োগ করে দিলাম। এবং এখানে জেডটা কি বলতো? আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার উপর রুট, এগুলোর উপর কিন্তু আমরা ম্যাথও করছিলাম, এখানেও লাগবে। এরপরে থিটাটা কি? ফেজ অ্যাঙ্গেল, ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। তাহলে এটা দেখো গেল ন্যাচারাল রেসপন্স আর ফোর্স রেসপন্স। এখন এখানে আননোন কি আছে বলো তো? দেখো টাও এ। কত? হ্যাঁ, এটা হচ্ছে আননোন। টাও আমাদের জানা আছে, জেডও জানা, কারণ কি আর জানো, এল জানো, ওমেগা জানো, জেডও তো জানা আছে, মানে এটা আমাদের আননোন আছে। সো এটা মনে করো ইকুয়েশন 1। সো আমাদের ইকুয়েশন 1 এর এটা আনতে হবে। আর এটা কেমনে বের করতে হয়? ইনিশিয়াল কন্ডিশন দিতে হবে। দেখো এখানে কারেন্ট বের করতেছি, তো কারেন্টের গ্রাফটা দেখো, যে এখানে অ্যাঙ্গেলটা কত? আলফা। তাহলে যখন ওমেগা টি সমান কত? আলফা। এই যে ওমেগা টি যখন আলফা, তখন কারেন্টের ভ্যালুটা কত ছিল? 0। এই কন্ডিশনটা তুমি 1 নম্বর ইকুয়েশনে বসায় দাও। তাহলে দেখো আই এর ভ্যালু 0 বসাও, আর ওমেগা টির ভ্যালু কি বসাবা? আলফা। তাহলে এটা কি আসতেছে? আলফা বাই ওমেগা টাউ প্লাস ভিএম বাই জেড সাইন আলফা মাইনাস থিটা। তাহলে এখান থেকে দেখো এর ভ্যালু কি পাওয়া যায়? এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা বাই ওমেগা টাউ ইকুয়ালস টু মাইনাস ভিএম বাই জেড সাইন আলফা মাইনাস থিটা। তাহলে এ ইকুয়ালস টু কি পাওয়া যাবে? মাইনাস ভিএম বাই জেড সাইন আলফা মাইনাস থিটা টু 1 বাই মাইনাস আলফা বাই ওমেগা। এখন কি করতে হবে বলো তো? এই যে এর ভ্যালু পাইলা, কষ্ট করে এই এর ভ্যালু নিয়ে গিয়ে আবার এখানে বসায় দিবা। ঠিক আছে, আবার এখানে বসায় দিলে, এই যে আমি এখানে লিখে রাখছি দেখো, আর ডিহার্টের বইয়ের তোমাদের পিডিএফ দিয়ে দিছি না? ওই পিডিএফ এ দেখবা যে ওখানে ইকুয়েশন 5.9 আছে। ওই ইকুয়েশন 5.9 যেটা, ওটাই হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন। কিছুই না, বেশিরভাগ ক্যালকুলেশন করে দিলাম, জাস্ট এটা তো বের করলাম। বের করে নিয়ে এসে এখানে বসাবা, বসায়া গুণ করে জাস্ট একটু কমন নিতে হবে আর কি। গুণ করে কমন নিলেই ফাইনাল ইকুয়েশনটা পেয়ে যাবা। আর ঠিক হয়েছে কিনা এটার সাথে একটু মিলাই দেখবা। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা। ঠিক আছে, সো ওভারঅল যদি দেখো একটু রিভিউ করি,
তাহলে আমরা এই 3 টাইপের এসি ভোল্টেজ কন্ট্রোলার দেখলাম। প্রথমে দেখো অন অফ কন্ট্রোল। এই অন অফ কন্ট্রোলের বৈশিষ্ট্যটা কি? কিছু অংশ অন থাকবে, কিছু অংশ অফ থাকবে। এখানে ডিউটি সাইকেলটা কন্ট্রোল করে করে আমরা এই কাজটা করতে পারবো, ঠিক আছে। এরপরে ইউনিডিরেকশনাল কন্ট্রোলার দেখলাম, যে কোনো একদিকে কি কন্ট্রোল করতে পারবো। এটা কেমনে কাজ করতে পারে, আরএমএস ভ্যালু কত ছিল, কত থেকে কতর মধ্যে ভ্যারি করতে পারবা, এই টাইপের জিনিসগুলা, ঠিক আছে। এবং সেম জিনিসগুলা দেখলাম আমরা বাই ডিরেকশনাল, যে কেমনে কি কাজ করে। এবং আমরা এখানে দেখলাম যে 2 ধরনের সার্কিট দিয়ে সেম গ্রাফটা পাওয়া পসিবল। সো এটাও ইউজ করা যেতে পারে, এটাও ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এবং এটার জন্য ফর্মুলাগুলো কেমন কি আসবে, কত রেঞ্জের মধ্যে এটা আমরা টিউন করতে পারবো, এই জিনিসগুলো আমরা দেখতে পারলাম। এবং আর লোডের জন্য আমরা বারবার দেখতেছিলাম, বাই ডিরেকশনালের জন্য ফাইনালি আমরা একটা আর এল লোডের জন্য দেখলাম, যেটার জন্য গ্রাফ প্লাস ফর্মুলাগুলা কেমন কি হয় না হয়। তো লাস্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কিছু ম্যাথ। কিছু বলতে মোটামুটি 2টা ম্যাথ তোমাদের এখানে দেখাই দিতেছি, 2টা করলেই মোটামুটি কাভার হবে। তবে আমি গ্যারান্টি দিচ্ছি না যে এখান থেকে ম্যাথে 2টার মধ্যে যে কোনো একটা আসবে। কিছু ভ্যালু আমি এখান থেকে অবশ্যই চেঞ্জ করে দিতেই পারি। যে এখানে মনে করো একটা ভ্যালু দেওয়া আছে আর একটা ভ্যালু বের করতে বলতেছে, আমি মনে করো উল্টা করলাম, যেটা এই প্রশ্নে দেওয়া ছিল ওটাই বের করতে বললাম, আর যেটা বের করা লাগতো ওটাই দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট ফর্মুলাগুলো ভালোভাবে পড়বা, আর যে 2টা ম্যাথ করে দিতেছে একটু ভালোভাবে বুঝে নিবা। সো আশা করি একটু চেঞ্জ করে দিলে পারবা, ঠিক আছে। সো এখানে দেখো ম্যাথটা দেখো, ম্যাথে এখানে কি বলতেছে, যে একটা সিঙ্গেল ফেজ বাই ডিরেকশনাল এসি ভোল্টেজ কন্ট্রোলার, 2টা এসিআর নিয়ে যে সার্কিটটা ছিল, এটা কিন্তু বাই ডিরেকশনাল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো ইনপুট সাপ্লাই কত? 120 ভোল্ট। তার মানে এটা আসলে কিসের ভ্যালু দা বলো তো? ভিএস এর ভ্যালু কত? 120 ভোল্ট। এরপরে ফ্রিকোয়েন্সি কত? 60 হার্টস। তার মানে এফ কত? 60 হার্টস। লোড রেজিস্ট্যান্স কত? আর তার মানে কি শুধু রেজিস্টিভ লোড, এটা বুঝছো? রেজিস্টিভ লোড হলে তো আরো ইজি। এটা কত? 15 ওহম। এই কয়েকটা জিনিস দেওয়া আছে আর কি কোশ্চেনে। বের করতে হবে কি, যে আমাদের যদি 500 ওয়াট পাওয়ার লোডে দিতে হয় তাহলে ডিলে অ্যাঙ্গেল কত। 500 ওয়াট পাওয়ার দিতে হয় মানে কি, তাহলে পি এর ভ্যালু কত হইতে হবে? 500। এবং তাহলে ওটার জন্য ডিলে অ্যাঙ্গেল মানে কত? ফায়ারিং অ্যাঙ্গেল। ডিলে অ্যাঙ্গেল আর ফায়ারিং অ্যাঙ্গেল কিন্তু একই কথা। সো আলফার ভ্যালু কত এটা বের করতে হবে। সোর্সের আরএমএস কারেন্ট এটা কত এটা বের করতে হবে। পাওয়ার ফ্যাক্টর কত এটা কত এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, লোড দেওয়া আছে, কত পাওয়ারের জন্য বের করতে হবে ওটা দেওয়া আছে, আর এই জিনিসগুলা এখান থেকে বের করতে হবে। সো দেখো সলিউশন আমি এখানে অ্যাড করেই রাখছি, শুধু বলতেছি একটু দেখো, অনেক ইজি। সো পাওয়ার কত আমাদের দেওয়া আছে তাই না, 500 হইতে হবে। সো আমরা প্রথমে পাওয়ারের ফর্মুলাটা ফেলি। পি ইকুয়ালস টু কি লেখা যাবে? ভি স্কোয়ার বাই আর। এর মধ্যে পি কত? 500, এটা আমাদের জানা আছে। রেজিস্টর কত ছিল? 15 ওহম, এটাও জানা আছে। সো এই দুটা ভ্যালু বসায় দিলে আমরা কি আউটপুট ভোল্টেজ কত হইতে হবে এটা আমরা বেসিক্যালি পাবো, ঠিক আছে। তো এখন আউটপুট ভোল্টেজ যদি আমরা পাই, বাই ডিরেকশনালের ফর্মুলাটা একটু দেখো। আমার যদি আউটপুট ভোল্টেজ জানা থাকে, এই ইনপুট ভোল্টেজে তো দেওয়া আছে না 120 ভোল্ট। সো এটা দেওয়া ছিল, এটা আমি ক্যালকুলেশন করে বের করলাম। তাহলে কিন্তু এখন এখান থেকে কি বের করা যাবে? আলফা বা ফায়ারিং অ্যাঙ্গেল বা ডিলে অ্যাঙ্গেলটা বের করা যাবে। সো ওই কাজটাই দেখো ওখানে করা হয়েছে। যে আমাদের ভিএসটা তো জানাই ছিল, এই যে 120 ভোল্ট। আমি এই যে 500 ওয়াটের কন্ডিশনটা দিয়ে আমি এখান থেকে ভি আউটপুট আরএমএস অর্থাৎ এই ভ্যালুটা বের করলাম। সো কিছুই না, এখন শুধু ক্যালকুলেটর ইকুয়েশনটা উঠায় সুন্দরভাবে আলফার ভ্যালু কত আসে ওটা ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে এই যে এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবা। অনেক সিম্পল, ঠিক আছে। এরপরে কি চাইছিল? সোর্সের আরএমএস কারেন্ট। সো যেহেতু রেজিস্টিভ লোড, তাহলে রেজিস্টিভ লোডের আউটপুটের আরএমএস কি হবে? আউটপুটের ভোল্টেজ আরএমএস ডিভাইডেড বাই কত, আর না। সো আউটপুটের ভোল্টেজ আরএমএস কত ওটা তো বের করলেই, 86.6 ভোল্ট। সো ওটাকে শুধু আর দ্বারা ভাগ করে দাও, ইজি। এরপর এই যে পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে তাই না। সো পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা কি ছিল? এই যে এটা ছিল না পাওয়ার ফ্যাক্টর, √1 মাইনাস আলফা বাই পাই প্লাস সাইন 2 আলফা বাই 2 পাই। সো ওখানে বসায় দিলেই এখানে হয়ে যাবে। বা এখানে দেখো বইয়ের মধ্যে অন্যভাবে সলভ করা ছিল। পাওয়ার ফ্যাক্টর মানে কি, যে আউটপুট পাওয়ার কত আর ইনপুটে ভিএস কত আইএস কত। সো আউটপুট পাওয়ার তো জানোই 500 ওয়াট। ইনপুট ভোল্টেজ কত বলছিল? 120 ভোল্ট। আর ইনপুটের কারেন্ট কত ওটা তো বেরি করলাম। আর হ্যাঁ, কনফিউজ হয় না, এই সেম কারেন্ট কিন্তু ইনপুটের আরএমএস কারেন্টও, সেম কারেন্ট কিন্তু আউটপুটের আরএমএস কারেন্টও। কারণ ওই যে একবার তো বললামই
বাই ডিরেকশনালে কিন্তু ইনপুট আর আউটপুটের কারেন্টটা কিন্তু সবসময় সেমই হয়। সেই ইনপুট কারেন্ট বের করা মানে আউটপুট বের করা, আবার আউটপুট বের করা মানে ইনপুট বের করা, ঠিক আছে? সো এটা হচ্ছে ম্যাথ। এই দেখো, বুঝতে পারলে অনেক সিম্পল, জাস্ট ফর্মুলা কিছু জানো, ফর্মুলা বসাই দিলে এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা ম্যাথ গেল, লাস্ট একটা ম্যাথ, এটা করে আমরা শেষ করি। দেখো একই রকমেরই কিছুটা প্রবলেম, যে একটা বাই ডিরেকশনাল কনভার্টার আছে, যেটার ইনপুট ভোল্টেজ কত, 120 ভোল্ট, তারপর ফ্রিকোয়েন্সি কত, 60 হার্জ, আর কত, এল কত, এটাও বলে দেওয়া আছে দেখো। আর হচ্ছে 20 ওহম, এল হচ্ছে 50 মিলি ওহম, ওহম তো না, সরি, হেনরি। আর আরো কিছু জিনিস দেওয়া আছে এখানে, যে যেমন দেখো ডিলে অ্যাঙ্গেল কত আর এক্সটিংশন অ্যাঙ্গেল কত, প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে। ডিলে অ্যাঙ্গেল মানে কত, আলফা, আলফার ভ্যালু কত, 90 ডিগ্রি। আর এক্সটিংশন অ্যাঙ্গেল মানে কত, বিটা, বিটার ভ্যালু কিন্তু বলে দেওয়া আছে 220 ডিগ্রি। ঠিক আছে, বের করতে বলছে কি এখন এখান থেকে, এখান থেকে বের করতে হবে যে আরএমএস এর লোড কারেন্ট কত, মানে আউটপুটের আরএমএস ভ্যালুটা কত, এটা বের করতে হবে। কত পাওয়ার কনজিউম করবে এটা বের করতে হবে, আর পাওয়ার ফ্যাক্টর কত এটা বের করতে হবে। সিম্পল, ঠিক আছে? সো এটা কেমনে করবা, এই যে আর এর লোড থাকলে যেমনে করতে হয়, আর জানো এল জানো, তাহলে কি ওমেগা তো বের করতে পারবা, তাই না? ওমেগা সমান কি, 2 পাই এফ না? এফ তো জানোই, তাহলে 2 পাই দ্বারা গুণ করলে চলে আসবে। তাহলে প্রথমে কি ক্যালকুলেশন করে নিবা, জেডটা ক্যালকুলেশন করে নিবা। এরপর থিটার ভ্যালু কি বলছিলাম, ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর, এটাও ক্যালকুলেশন করে নিবা। ওমেগা টাও, টাও সমান কি, এল বাই আর, এটাও ক্যালকুলেশন করে নিবা। এরপরে বিভিন্ন ভ্যালু প্রথমে একটু ক্যালকুলেশন করবা, এই যে এটাও ক্যালকুলেশন করবা। এখন এত কিছু কেন আসলে ক্যালকুলেশন করতেছি, কারণ আমাদের বের করতে হবে কি, আউটপুটের আরএমএস ভ্যালু। আউটপুটের আরএমএস ভ্যালু বের করার জন্য আউটপুটের আগে ফাংশনটা তো জানা লাগবে, বোঝো নাই? আউটপুটের ফাংশন না জানলে ইন্টিগ্রেশন করবা কাকে? সো এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, যে প্রশ্নে যে ভ্যালুগুলো দেওয়া আছে, জেড, থিটা, ওমেগা টাও, এগুলো সবকিছু আগে ক্যালকুলেশন করে নিবা। ক্যালকুলেশন করে এই যে ফাইনালি একটা ফর্মুলা বের করতে বলছি না, আর এল লোডের জন্য যে কারেন্টের ফর্মুলা, ওই ফর্মুলা নিয়ে গিয়ে সবকিছু বসাই দিবে। সবকিছু বসায় দিলে কারেন্টের ইকুয়েশনটা হবে যে এরকম। এটা হচ্ছে শুধু কারেন্টের ইকুয়েশন। তো এখন কারেন্টের ইকুয়েশন যদি পেয়ে যাও, এরপরে তো আরএমএস বের করা তো কিছুই না, জাস্ট এখানে এটার মধ্যে এসে ইন্টিগ্রেশন করে স্কোয়ার করে দিবা, তাহলে এখান থেকে কি আরএমএস কারেন্টটা পাবা। আবার পাওয়ার বের করবা কেমনে, পি ইকুয়ালস টু কে আই স্কোয়ার আর, আই তো প্রথমে বের করলা, আর দ্বারা গুণ করলা। আর পাওয়ার ফ্যাক্টর একইভাবে বের করবা, যে পাওয়ার তো ক্যালকুলেশন করে নিলাই, সোর্স তো বলাই ছিল 120 ভোল্ট, আর কারেন্ট তো এখানেই ক্যালকুলেশন করলে হয়ে যাবে। জাস্ট কিছুই না, যে ফর্মুলাগুলো জানো ওই ফর্মুলাগুলো আর কি ভ্যালু দিয়ে ইউজ করতে হবে, এটাই। এই কোনো সমস্যা আছে কিনা দেখো। যদি সমস্যা না থাকে তাহলে এই পর্যন্তই। আর এই এসি ভোল্টেজ কন্ট্রোলার তোমরা যদি একটু বই ঘাটাঘাটি করতে চাও, তাহলে ডিহার্টের বইয়ের চ্যাপ্টার 5-এ কিছু আছে, আর এম এচ রশিদের বইয়ের চ্যাপ্টার 11-এ কিছু আছে। ঠিক আছে, দেখো কারো কোনো কোয়েরি আছে কিনা। অ্যাটেন্ডেন্স। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দ্বারাও দেখি। আচ্ছা, তাহলে কোশ্চেন না থাকা আগে স্ক্রিনশটটা অফ করলাম, এরপর দেখতেছি।